প্রাণেশ্বরী, এই আমিটা তোমাতেই উন্মাদিত পুরুষ, যার রন্ধে রন্ধে তুমি নামক নেশাটা বিষক্রিয়ার মতো ছড়িয়ে গেছে। এবার আমার হতে প্রস্তুত হও প্রিয়সী, প্রস্তুত হও। উপরোক্ত কথাটা কানে বারংবার প্রতিধ্বনি হচ্ছে, মস্তিষ্কে কিলকিল করছে। আবারও সেই একই স্বপ্ন, একই বাক্য। সহ্য হয় না আর। কবে মুক্ত হবে? আদৌ কি তা সম্ভব? এই তিক্তপূর্ণ স্বপ্ন একদণ্ড শান্তি দেয় না, মনের মধ্যে সর্বদা কৌতূহল সৃষ্টি করে। কে সেই জেদি পুরুষ? কি বা তার পরিচয়? কেনই বা সে এতটা উন্মাদ? তাছাড়া সে ধরা দেয় না কেন? সশরীরে প্রণয় বাক্যে অবহিত করে না কেন? তার মুখ্য উদ্দেশ্য কি? কেনই বা এত লুকোচুরি? সে কি আদৌ প্রণয়াসক্ত, নাকি তার নিখুঁত ছল? দীর্ঘ 2.5 বছর ধরে প্রশ্নের উত্তরগুলোর খুঁজছে, কিন্তু ব্যর্থ সে। কোনো অজ্ঞাত কারণে তার শত চেষ্টাও বৃথা। বর্তমানে অবান্তর ভাবনার ছেদ ঘটিয়ে উঠে দাঁড়ালো সেই মানবী। কালো রঙা শাড়ির আঁচলে মুছল তার ঘর্মাক্ত বদনখানা। রংচটা জানালার কপাট খুলে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এখন বাজে রাত 2টা 3। নিষুপ্ত রজনী, মাঘ মাসের মাঝামাঝি, বিধায় কনকনে শীত। এবার শীতের প্রকোপ বেশি। বাইরে বইছে ঠান্ডা বাতাস, জনশূন্য রাস্তাঘাট, প্রগাঢ় তিমিরাচ্ছন্ন কুয়াশাময় স্তব্ধ চারিপাশ। এত শীতেও দোতলা বিশিষ্ট প্রাসাদের দক্ষিণে জানালা ঘেঁষে এখনো দাঁড়িয়ে আছে সেই মানবী। তার নাম সুনয়না। তার নির্লিপ্ত দৃষ্টি অদূরের দিঘিটিতে, অনেক বড় দিঘি, দৈর্ঘ্য এবং প্রস্থও বিশাল, টলটলে দিঘির পানি। আর সেখানে প্রস্ফুটিত লাল ও সাদা শাপলা, সেগুলো দেখতেও বেশ। এর বিপরীতে বিস্তীর্ণ এক বাগান। বাগানটি কয়েক বিঘা জমিতে তৈরি। মোটা মোটা বেশ কিছু পুরনো গাছও রয়েছে সেখানে। তারা যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বছরের পর বছর। সেখানে বসে করুণ সুরে ডাকছে নাম না জানা এক বিরহী পাখি। বিরহী বলার কারণ তার করুণ সুরের ডাক। কষ্টে মাখা বিষাদী সেই সুর। সুরটা কেন জানি হৃদয়ের মধ্যস্থলে গিয়ে বেঁধে। তাতে ভয় হয়, প্রচণ্ড ভয়। মনে হয় এটা অশনি সংকেত, ঘোর সর্বনাশের আগাম বার্তা। তখন স্বপ্ন দেখে সুনয়নার ঘুমটা ভেঙে গেছে। আজ আর ঘুম ধরা দেবে না। নিগুড় রাত আরো গভীর হচ্ছে। আধারিয়া রাতকে বিভীষিকাময় করতে ঝিঝি পোকারা ডেকে যাচ্ছে। সুনয়নার দৃষ্টি দিঘির টলটলে পানিতে নিবদ্ধ। তার দীঘল কালো উন্মুক্ত কেশ উড়ছে ঠান্ডা বাতাসে। শাড়ির আঁচলটিও অনবরত উড়ছে বাতাসের তোড়ে। হঠাৎ ছলাৎ ছলাৎ শব্দ ভেসে আসলো। কে একজন পানিতে নামছে। আবছা আলো আর শরীরের অবয়ে স্পষ্ট মানুষটি পুরুষ। অচেনা মানবটি অনড় হয়ে কিছুক্ষণ পানিতে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি কুয়াশায় আচ্ছাদিত আকাশে। পরক্ষণেই অনবরত ডুব দিতে থাকলো সে, একের পর এক ডুব। একটু পর শব্দটা থেমে গেল, তবে মানবটি কোথাও নেই। তাকে দেখাও গেল না। ততক্ষণে দিঘির পানিও শান্ত হয়ে গেছে। চোখের সামনে থেকে এই মানুষটি উধাও। সুনয়না দীর্ঘশ্বাস পেল। বিগত 1 বছর যাবৎ সে এই ঘটনার সঙ্গে পরিচিত, তবু বোধগম্য হয় না তার। প্রতি রাতে ঠিক এই সময়েই এটা ঘটে, আর সে দাঁড়িয়ে দেখে। এই জন্য বিধায় তার মধ্যে ভয়ের রেশ কিংবা কৌতূহল কোনোটাই নেই। সুনয়না বিছানায় এসে ওর শরীর এলিয়ে দিল। নিদ্রাহীন চোখ জোড়াতে কত গাল প্রশান্তির ঘুম আসে না, প্রাণ খুলেও হাসে না। এই প্রাসাদ থেকে বের হতেও পারে না, অনুমতি নেই। সে বন্দী মানবী। কে করেছে তাও অজানা, শুধু জানে বিগত 2.5 বছর ধরে সে বন্দী। বাবা মা ভাই বোন কারোর সঙ্গে যোগাযোগ নেই। ওনারা জীবিত নাকি মৃত তাও অবগত নয়। হয়তো
নিখোঁজের পর মৃত ভেবে এতদিনে ভুলেও গেছে। এসব ভেবে সুনয়না মৃদু হাসল। একা একা কত কি যে ভাবে তার আয়ত্তা নেই। তবে হাসির যথেষ্ট কারণও থাকে। এই যেমন সে বন্দী হলো প্রাসাদের আনাচে কানাচে ঘুরে বেড়াতে পারে, ইচ্ছে মতন কাজকর্ম করতে পারে, ছাদে ও বাগানে যেতে পারে, গ্রামের রাস্তাঘাট মানুষের হাসি খুশি দুঃখ কষ্ট দূর থেকে দেখতেও পারে। কোনো কিছুতে তার নিষেধাজ্ঞা নেই, আছে শুধু তার মুক্তিতে। সে কোথাও যেতে পারবে না, তা কোনোভাবেই না। আর সেটা তার মৃত্যুর শেষ নিঃশ্বাস অবধি অবধারিত। এই প্রাসাদে ওর জন্য বরাদ্দকৃত ভৃত্যও রয়েছে। মোট 4 জন মাঝবয়সী পুরুষ ও 2 জন মহিলা। তারা গ্রামের খবরাখবর ওকে জানায়। মুখ্য কথা, গল্পের ছলে মিশে ছায়ার মতো ওর সঙ্গে লেগে থাকা, যেন পালাতে না পারে। তবে তারা কে বা কার কথাতে ওকে সঙ্গ দেয়, এ কথা জানাতে বড্ড নারাজ। জিজ্ঞাসাও করা যায় না, করলে এড়িয়ে যায়, নতুবা দৌড়ে পালায়। কখনো খুব বেশি জোর করলে পা ধরে কেঁদে বলে, কইলে স্যার আমগরে মাইরা ফালাইব। এসব কইেন না আর মা জননী, আপনার পাও 2 খান ধরি, তাও আমগরে জিগায়েন না। আমরা জানে বাঁচবার চাই মা জননী, একটু দয়া করেন মা জননী, আমাগো লাইগা একটু রহম করেন। সুনয়না প্রথম প্রথম জানার আগ্রহ প্রকাশ করলেও এখন আর করে না। সে বুঝে গেছে এতে লাভ হবে না। তাছাড়া ওর জন্য কারো প্রাণনাশ চাচ্ছে না। 6 মাস আগে একজন ভৃত্য ওকে কিছু জানাতে গিয়ে প্রাণ হারিয়েছে, তাও ওর চোখের সামনে। সেই ভৃত্যের নাম ছিল কুন্তী। 14 বছর বয়সী মেয়েটা ছিল ওর ন্যাওটা। ওর দীঘল কালো কেশ আর 2 চোখের খুব প্রশংসা করত। মাঝে মাঝে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, যখন যা বলতো তাই করত। বোকা কুন্তির বোকা কপকা কথাগুলো চুপ করে শুনতো সে। মন্দ লাগতো না। সরল মেয়েটা সর্বদা ওর পিছু পিছু ঘুরত। কিন্তু কুন্তি ওর কান্না আর মন খারাপ সহ্য করতে পারত না। ওকে কাঁদতে দেখলে সেও বসে বসে কাঁদত। তার কান্নার কারণ জানতে চাইলে বলতো, আপনার চোখের পানি আমার সহ্য হইতেছে না আপা। এত সুন্দর চোখে পানি দেখে আমার পরাণ খান জ্বলতাছে, তাই মুইও কান্তাছি। বোকা কুন্তির কথা শুনে সুনয়না মৃদু হাসত। ওর বাবাও ঠিক এই কথাই বলতেন। ওর চোখ জোড়া খুব সুন্দর, এজন্যই নাম রাখা হয়েছিল সুনয়না। কুন্তির ওই কথা শুনে সুনয়না নিশ্চুপ হয়ে যেত। বাড়ির সবার জন্য মন পড়ত। ছোট্ট এক গ্রামের মধ্যবিত্ত পরিবারের জয়নুল কবিরের মেয়ে সে। ছোট ভাই, সে, দাদি আর মা বাবা নিয়ে তার পরিবার। জয়নুল কবির ছিলেন একজন চালের ব্যবসায়ী। ওর মা রুবা বানু গৃহিণী। প্রয়োজনীয় কিছু কিনতে গ্রামের বাজারে এসে আর ফেরেনি সে। মূলত ফিরতে দেওয়া হয়নি। আর তখন থেকেই এই প্রাসাদের পন্তিনী সে। তবে এত কিছুর মধ্যে অবগত কোনো এক পুরুষ তার প্রতি আসক্ত, আর তা খুব প্রবলভাবে। সে হয়তো ওইসব কর্মের রচয়িতা, যদিও তাতেও তার হেলদোল নেই। সেও দেখতে চায় সে অচেনা মানব কতদিন আড়ালে থাকে আর কতদিন ওকে আটকে রাখে। সময়ের সঙ্গে সঙ্গে সেও পরিস্থিতি মানিয়ে নিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন কুন্তী দুঃসাহস দেখিয়ে কঠোর নিষেধাজ্ঞা ভঙ্গ করেছিল। ওকে আড়ালে ডেকে গোপন কিছু কথা জানাতে চেয়েছিল, কিন্তু সে মুখ খোলার আগেই প্রাণ হারায়। আচানক বুলেট এসে বেঁধে ওর কপাল বরাবর। মুখ থুবড়ে পড়ে সঙ্গে সঙ্গে প্রাণ হারায় প্রাণোচ্ছ্বাস কুন্তী। সুনয়না পুরো ঘটনাটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেখেছিল। ভয় কিংবা আতঙ্কে রেশটুকুও ছিল না তার মুখশ্রীতে। বরাবরই কঠোর হৃদয়ের মানবী সে। ছোট থেকে সহজ ভেঙে পড়া তার ধাঁচে নেই। যেখানে লাশ দেখে 8-10টা সাধারণ মেয়ে দৌড়ে পালায়, আতঙ্ক এবং ভয়ে কেঁদে দেয়, সেখানে সে গিয়ে লাশকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। 22 বছর বয়সী সুনয়না এহেন কাজ অসংখ্যবার করেছে। সেও নিশ্চিত সেই অচেনা পুরুষটির নিষ্ঠুর, পাষাণ ও বর্বর। তার করা বোকামি অন্যের প্রাণনাশের কারণ। মূলত এই জন্য সুনয়না কাউকে কিছু জিজ্ঞাসা করে না, চুপ করে সহ্য করে। দেখা যাক
নিয়তি ওকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটারই অপেক্ষায় সে। গাঢ় রাত পেরিয়ে ঝলমলে সকালের আগমন ঘটেছে। তখন সবই সকাল 8:30। আজ কুয়াশা নেই বললেই চলে। সোনানা চুপ করে দাঁড়িয়ে আছে বাগানের গোলাপ গাছটার পাশে। কুন্তি খুব পছন্দ করতো এই গাছটা। এখন গাছটা দেখে মেয়েটার কথা মনে পড়ছে। সোনানা দীর্ঘশ্বাস ফেলে গাছের গোড়ায় মাটি দিল। 2-1 দিনে গোলাপ ফুটবে। টকটকে লাল রঙা গোলাপ, বিদেশি জাত, দেখতেও তা নজর কাড়া। কুন্তি থাকলে আহ্লাদে আটখানা হয়ে বারবার এই গোলাপের কথাই ওকে শোনাতো। মেয়েটা বড্ড ফুল ভালোবাসত। তবে সুনানার বিশেষ পছন্দের কোনো ফুল নেই। সব ফুলেই নাকি সুন্দর, যে যার রূপে গুণে সৌরভে আকৃতিতে অতুলনীয়। তাই সুনয়না তুলনা করে না। তখন সেখানে ভৃত্য সবুর মিয়া নিজের উপস্থিতি জানান দিয়ে বলল, মা জননী সব খাওন তৈয়ার কইরা দিছি, গিয়া খায়ালম। মাঝ বয়সী সবুর মিয়া এখানকার বিশ্বাসী ভৃত্য। তিনি মানুষ হিসেবেও বেশ। সুনয়নাকে মা জননী ডাকে সম্বোধন করে। ওনাকে দেখে বাকিরাও তাই ডাকে। এমন ডাক শুনতে তার মন্দ লাগে না, আর তার বারণ করলেও কেউ শুনবে না। সুনয়না প্রত্যুত্তর না করে গোলাপ গাছে পানি দিতে দিতে পাল্টা প্রশ্ন ছুড়ল, সবুর ভাই, এত আওয়াজ কিসে? সবুর মিয়া ওর কথা শুনে আশেপাশে তাকালো। কেউ নেই দেখে সতর্ক কণ্ঠে বলল, ও আমাগো মোরলের ছোট পোলাটা বিলেত থেকে লেখাপড়া কইরা আজ আইছে, হের লাইগা ডাক ঢোল বাজা বরণ করতেছে। সুনয়না হাতে থাকা মাটি পরিষ্কার করে কিছু বলার আগেই সবুর মিয়া প্রস্থান করতে উদ্যত হলো। কিন্তু সুনয়না ওনাকে পিছু ডেকে পুনরায় জিজ্ঞাসা করল, মোরালের ছেলেটার নামটা যেন কি, আর সে কত বছর পর গ্রামে ফিরল? সবুর মিয়া ঢোক গিলে ঘুরে তাকালো। বলা ঠিক হবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। ওনাকে নিশ্চুপ দেখে সুনয়না প্রাসাদের দিকে পা বাড়ালো। উত্তর পাবে না সে, তাই দাঁড়িয়ে থাকার মানেও নেই। তাছাড়া জমিদার বাড়ির খবর গোপন রাখাই শ্রেয়। আগ বাড়িয়ে কিছু তত্ত্ব ফাঁস করে যেচে কে বা মরতে চায়? প্রাণের মায়া তো সবারই আছে। এ কথা ভেবে সুনয়না আর জোর করল না। কিন্তু সুনয়নাকে অবাক করে দিয়ে সবুর মিয়া উত্তর দিলেন, হের নাম হইল অভিরাজ রৌশন, আর 2.5 বছর পর হেতে গ্রামে আইল। সুনয়না কথাটা শুনে প্রস্থান করল। মুখে তার মুচকি হাসি। এই প্রাসাদের পাশেই গ্রামের জমিদারের বিশাল বড় বাড়ি। সেখানে জমিদারের ছেলে এবং নাতিপুতিরা বসবাস করেন। এই প্রাসাদটা তাদেরই, তবে এখানে কেউ থাকেন না। ওনারা আধুনিকতার ছোঁয়া লাগিয়ে অদূরে বাড়ি তৈরি করেছেন। সেটাই তাদের বর্তমান বাসস্থান। আর এই প্রাসাদটা বর্তমানে পরিত্যক্ত। এটা মূলত তৈরি করেছিলেন জমিদার আলাউল। বর্তমানে তিনি বেঁচে নেই, তবে ওনার 2 সন্তান জমিদারি রক্ষা করেছেন, তাও প্রবল দাপটের সাথে। আর ওনাদের এই দাপট পুরো গ্রামে বিরাজমান। এমনকি সুনয়না এখানে বন্দি, তাও ওনার অবগত, আর তা খুব ভালোভাবেই। সুনয়নার ধারণা জমিদার বাড়ির কেউই ওকে বন্দি করেছে। কিন্তু কথা হলো, সে কে? জমিদারের ছেলে আসার উপলক্ষে পুরো গ্রামের লোকেদের খাওয়ানো হচ্ছে। দলে দলে মানুষরা এসে খেয়ে যাচ্ছে। বেশ হই হট্টগোলও হচ্ছে। সুনয়না জানালা দিয়ে মানুষ দেখছে আর হাসছে। এই মানুষগুলো বড্ড সরল। তারা অনেক কিছু বুঝেও আজ অবুঝ। সবই ওই অঢেল টাকা আর ক্ষমতার জোর। ওর দোতলা থেকে জমিদার বাড়ির কিছু অংশ দেখা যায়। সেখানে দাঁড়িয়ে সে জমিদার বাড়ির বউদের দেখতে পাচ্ছে। ওনারা রাজকীয় চেয়ারে বসে পান খাচ্ছেন। তাদের নামি দামি শাড়ি আর স্বর্ণের গয়নাতে ঝলমল করছে সারা অঙ্গ। সুনয়নার হঠাৎ একটা প্রবাদ মনে পড়ে গেল। চকচক করলে শোনা হয় না। প্রবাদটার মর্মার্থ নবরূপে বিশ্লেষণ করলো সে। নামি দামি শাড়ি আর গহনাতেই মানুষ সুখী হয় না। যদি তাই হতো তাহলে মানুষজন বাজার থেকে ব্যাগ ভর্তি সুখ কিনে আনতো। এমন হতো সুখ বিক্রেতারা হাঁক সারত, সুখ নিয়ে যান ভাই, সুখ টাটকা তরতাজা একরাশ সুখ আছে, নিয়ে যান।
নয়তো ধনীরা সব সুখ কিনে সংরক্ষণাগারে রেখে দিত, আর গরিবরা এর ছিটে ফোঁটাও পেত না। অথচ প্রকৃতপক্ষে বিত্তবানদের যে গরিবরাই বেশি সুখী, এটা বারবার প্রমাণিত। এসব অবান্তর ভাবনার ছেদ ঘটিয়ে সুনয়না পুনরায় সেদিকে তাকালো। তার মনের কোণে একটা কথাই ঘুরপাক খেতে লাগলো। সুখ কেনা গেলে জমিদার বাড়ির বউরাই আগে সমস্ত সুখ, কিন্তু এত ধন দৌলাতের ভিড়ে সুখ যে তাদের বড়ই প্রত্যাশিত। সুনয়না সেখান থেকে সরে গিয়ে রান্নাঘরে উকি দিল। ভৃত্য রমিনা রান্না করছে। সুনয়নার মর্জি মতো পাতলা ডাল, শাক আর কয়েক পদের ভর্তা তৈরিতে ব্যস্ত সে। সুনয়না গোসলটা সেরে বসলো কাঁচা সোনা রোদ্দুরে। ওর ভেজা লম্বা চুলগুলো শুকাতে আঙুল চালালো চুলের গোড়ায় গোড়ায়। হঠাৎ ওর মনে হলো কেউ ওকে দেখছে, আর তা সূক্ষ্মভাবে। সে মনের কথাকে সায় দিতে উঠে চলে গেল নিজ কক্ষে। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে ওর ধারণা সঠিক। তাছাড়া সে আজও একটা চিরকুট পেয়েছে, হয়তো সেই অচেনা মানবের। সেখানে গোটা গোটা অক্ষরে চমৎকার হাতের লেখা, তোমার প্রণয়ে তৃষ্ণার্ত প্রেমিক আমি, তাই সযত্নে করেছি তোমায় আমার রাজ্যের বন্দিনী। নীল রঙা কাগজে সাদা কালিতে লেখা উপরের দুটো লাইন, কারো আবেগ মিশ্রিত প্রণয় বাক্য, ভালোবেসে বন্দিনী। এই লাইন পড়ে সুনয়না হাসল। আহা, তার ভালোবাসা কি ধরন! এত ভালোবাসে যে বন্দিনী করে শান্তি কেড়ে নিতে বিবেকে বাঁধেনি। মনে হয়নি আটকে রাখলেই ভালোবাসার সৃষ্টি হয় না? এটা প্রকাণ্ড মনের ব্যাপার, হৃদয়ের অন্তঃস্থলে নিজস্ব কারবার। এখানে কারো জোর খাটে না। এ কথা সে উন্মাদ পুরুষটি হয়তো বুঝবেও না। সে প্রণয়ের অপারক। সুনয়না পূর্বের ন্যায় একটা কাজ করল। সে চিরকুটের উল্টো পিঠে লিখল, অখণ্ডিত এক স্বপ্নমালা, সুখ রাজ্য পড়বে ভাটা। রাঙা তরল শরীরে বেয়ে আত্মা কাপুক দর্শনেতে। লেখা শেষ করে চিরকুটটা একটা পাথর চাপা দিয়ে রেখে দিল। চিরকুট পেলে সে হলো কাজই করে। সে জানে এই চিরকুট সেই পুরুষটির কাছে ঠিকই পৌঁছাবে, তাই সে ধাতার মাধ্যমে চিরকুটের উত্তর জানিয়ে দেয়। কিন্তু সেই পুরুষটি বোঝে কি না কে জানে। হয়তো সে ওর ধাতার উত্তর খুঁজেই পায় না, নয়তো সব জেনে বুঝেও নিশ্চুপ থাকে। সুনয়না ওর হাতের কলমটা রেখে উঠে দাঁড়ালো। দুপুরবেলা খেয়ে বই পড়া তার বহুদিনের অভ্যাস। মর্জি মতো বই নিয়ে আধশোয়া হয়ে বসল সে। ধীরে ধীরে মনোনিবেশ করলো বইটির অভ্যন্তরে। ঠিক তখন আগমন ঘটল ভৃত্য তারা বেগমের। সে মেঝেতে বসে রোজকার মতো গল্প জুড়ে দিল। তার আজকের গল্প, জমিদাররা গ্রামের মানুষদের কি খেতে দিয়েছেন, খাবারের স্বাদ কেমন ছিল, কে বা কারা বেশি খেয়েছে, কে খাবার নষ্ট করেছে, কার মেয়ের ভাতের প্লেট উল্টে গেছে, এসব। তারা বেগমের কথা শুনে সুনয়না বলল, জমিদার আলোলের বড় ছেলের ছেলে মেয়ে কয়জন? সুনয়নার সঙ্গে গল্প করার লোভে তারা বেগম অতি আগ্রহের সাথে জবাব দিল, 2 জন পোলা, কোনো মাইয়া নাই, কিন্তু জমিদারের মেজফলার একখান মাইয়া আছে, তাও আবার পাগলি, জিনে নাকি হ্যারে পাগলি কইরা দিছে। শেষের কথাটা ফিসফিস করে বলল তারা বেগম, যেন অতি গোপন কথা বলে ফেলেছে। সুনয়না গভীর মনোযোগ দিয়ে বই পড়ছে। তার আর কিছু জানার আগ্রহ নেই। সুনয়নাকে পড়তে দেখে তারা বেগম আর কিছু বলার সাহস পেল না। গাই গুই করে উঠে চলে গেল। সময় গড়িয়ে বিকেলের দিকে। সূর্য অভিমান করে মুখ লুকিয়েছে। ঠান্ডা বাতাস কাঁপুনি ধরিয়ে দিচ্ছে সর্বাঙ্গে। ধীরে ধীরে আধার নামল। তিমিরাচ্ছন্ন হলো ধরণী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে খাওয়ার পর্বও চুকালো সুনয়না। শীতের রাত বিধায় ভৃত্যরা কাজ ছেড়ে নিজ নিজ রুমে চলে গেছে। মাঝরাতে হঠাৎ সুনয়নার মনে একটা ইচ্ছে জাগ্রত হলো। মেরুন রঙা শাড়ির ওপর একটা শাল জড়িয়ে বেরিয়ে পড়ল। ভৃত্যরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। প্রাসাদের বিপরীতে একটা দরজা আছে। সেই দরজা দিয়ে অনায়াসে যাওয়া আসা করা যায়। সে অসংখ্যবার বেরিয়েছেও, তবে তার পালাতে ইচ্ছে হয়নি, তাই যায়নি। নয়তো কবে উড়াল দিত। বর্তমানে সে স্বইচ্ছা এখানে থাকছে, এই যথেষ্ট কারণও রয়েছে। নয়তো এত সহজে পোষ মানা মানবী সে নয়, এ কথা সেই অদেখা মানবে অবহিত। এমনকি
সে বের হয় তাও জ্ঞাত। সুনয়না দরজা ঠেলে বেরিয়ে মেঠো পথ ধরে হাঁটতে লাগলো। একা একা শুনশান রাস্তাঘাট, জনমানব কেউ নেই। অদূরের পাইন গাছের ডালে বসে একটা পেঁচা ডাকছে। কি অদ্ভুত সেই ডাক! সুনয়না পাত্তা না দিয়ে কিছু দূর হেঁটে সে দিঘিটির পাড়ে পৌঁছালো। একটা একটা করে সিঁড়ি বেয়ে সে সিঁড়িতে গিয়ে বসলো। পা দুখানা ডুবালো দিঘির শীতল জলে। পায়ে পানি স্পর্শ হতেই শরীরে শিরশিরে অনুভূতি হলো। দিঘিটির চারপাশে লাইট থাকায় শ্যাপলাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। বাতাস বইছে, তাতে দিঘির পানি টলমল শব্দ তুলছে। সুনয়না নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মাছ দিঘিতে। গভীর ভাবনায় মগ্ন সে। ঘণ্টাখানিক সেখানে বসেই সুনয়না উঠে দাঁড়ালো। আর পিছু না ফিরে ধীর গতিতে হেঁটে পুনরায় ফিরে গেল প্রাসাদের দিকে। জমিদার আলাউলের বড় ছেলে জমশেদ রওশাদ বারান্দায় দাঁড়িয়ে সবটা দেখল। ঘুম না আসায় বারান্দাতে হাঁটাহাঁটি করছিলেন তিনি। ওনার বয়স 56 পেরিয়েছে। বর্তমানে এই গ্রামের প্রধান তিনি, যাকে গ্রাম্য ভাষায় মোড়ল বলে। ওনার বাপ দাদারা ছিলেন মস্ত জমিদার, তাই ওনাদের বংশের নাম জমিদার বংশ। সেই নামেই সবাই চেনে জানে। সবাই ওনাকে কেউ নাম ধরে ডাকে না, সবাই মোড়ল সাহেব ডাকে। আর বিগত 14 বছর ধরে উনি এই গ্রামেই মোড়ল হিসাবে আছেন। প্রতিপক্ষ এসেও টিকতে পারেননি, মূলত টিকতে দেওয়া হয়নি। মোড়লের বারান্দার গ্রিল দিয়ে দিঘির এক পাশ দেখা যায়। সিগারেট ফুঁকতে ফুঁকতে হঠাৎ ওনার দৃষ্টিতে যায় দিঘির পাড়ে। শেষ সিঁড়িতে বসে আছে সুন্দরী এক মানবী। উনি ভ্রুতে ভাঁজ ফেলে পুরো ঘটনা অবলোকন করলেন। এই মেয়েটির কথা উনি অবগত, আর উনি হুকুম দিয়েছেন তাকে প্রাসাদে রাখার। এর বিনিময়ে অনেক কিছু হাতেও পেয়েছেন। বর্তমানে এই মেয়েটি প্রাসাদে থাকা মানে কাউকে বশে রাখা। তবে এত রাতে সুনয়নাকে দেখে উনি একটা সিদ্ধান্ত নিলেন। সুবাহ ও সাদিকের পরপরই সিদ্ধান্তটা বাস্তবায়ন করলেন। ধীরে ধীরে রাত পেরিয়ে ভোরের আগমন ঘটল। কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না। প্রচণ্ড শীতে মানুষজনের নাজেহাল অবস্থা। তবুও খুব ভোরে মোড়ল একজন ভৃত্যকে পাঠালো সুনয়নাকে ডেকে পাঠাতে। কিন্তু ওনাকে অবাক করে দিয়ে সুনয়না আসলো না, বরং ভৃত্যের মাধ্যমে মোড়লকে জানালো যার দরকার তার আশা শ্রেয়। ধন্যবাদ। ওর দুঃসাহস দেখে অভিরাজ রাগে ফেটে পড়ল। মোড়ল সাহেব ছেলেকে শান্ত করলেন। যা করতে হবে ঠান্ডা মাথায়, নতুবা খেলার মোড় ঘুরে যাবে আর অনেক কিছুই বেহাত হয়ে যাবে। অভিরাজ বাবার মুখের উপরে কথা না বলতে পারে না, তাই মনে করে সুনয়নাকে বিশ্রী কয়েকটা গালি দিল। মোড়ল সাহেব মৃদু হেসে ছেলের কাঁধে চাপড় মেরে পাশে বসালেন। বাবার এহেন শান্তরূপ অভিরাজের পছন্দ হচ্ছে না, তাই সে কিছু বলতে উদ্যত হলেই মোড়ল বললেন, মেয়েটির ছত্রছায়া আবেশ মুন্তাসির। এখন মেয়েটার কিছু করা মানে আবেশকে খোঁচানো, যেটা আমাদের জন্য সুখকর হবে না। তাছাড়া বাবাকে থেমে যেতে দেখে অভিরাজ ওনার দিকে তাকালো। বাবাকে চিন্তিত দেখে সে কৌতূহলী হয়ে জানতে চাইল, তাছাড়া কি আব্বা? মোড়ল রাগকে দমন করে শান্ত কণ্ঠে বলল, মেয়েটিকে এখানে রেখে আবেশ একটা দলিল আমার সই নিয়েছে। সেখানে স্পষ্টভাবে লেখা, মেয়েটার কিছু হলে সে আমার কলেজে কেটে নিয়ে যাবে। খুঁজো না আমায়, পাবে না তুমি। আড়ালে রয়েছি আমি। যেথায় যাবে সেথায় পাবে প্রিয় রোম মন্থনের রানী। আবারও একটা নীল চিরকুট। সুনয়না সেটা ছুঁয়েও দেখল না। অনাদরে পড়ে রইল কারো আবেগ মিশ্রিত চিরকুটখানা। মোড়ল ডাকার পর থেকে সুনয়না গম্ভীর হয়ে বসে গেছে। প্রস্তাবটা তার পছন্দ হয়নি। সে কেন অন্যের বাড়ি থাকবে? তাকে নিয়ে এত টানা হেঁচড়াই বা কেন? সুনয়না কিছু ভেবে সরাসরি সবুর মিয়ার কাছে গেল। সবুর মিয়া কেবল বাজার থেকে এসে দাঁড়িয়েছেন। সুনয়নাকে দেখে হাসি মুখে কিছু বলার আগেই সুনয়না বেশ শান্ত মেজাজে বলল, আপনার স্যার আগামী 3 ঘন্টার মধ্যে আমার সম্মুখে না আসলে আমি গলায় দড়ি দিব। মজা করছি না, তাকে কথাটা জানিয়ে দিবেন। কথাটা বলে সে গটগট করে চলে গেল। সবুর মিয়া হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। ব্যাপারটা বুঝতে ওনার কিছুটা সময় লাগলো। বোধগম্য হতেই উনি সুনয়নাকে বোঝানোর জন্য পিছু পিছু গেলেন। সুনয়না শাড়িতে ফাঁস বাঁধিয়ে
ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখলো। 3 ঘন্টা পার হলে তাতে ঝুলে পড়বে। ততক্ষণ সময় কাটাতে একটা বই নিয়ে বসলো। সবুর মিয়া জানালা দিয়ে পুরো ঘটনা দেখে চট করে ছবি তুলে নিলেন। প্রমাণসহ ঘটনাটা স্যারকে দেখানো অত্যন্ত জরুরি। তিনি ছবিটা আবেশকে পাঠিয়ে দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই কল আসলো। সবুর মিয়া বিস্তারিত ঘটনাটা জানালো। আবেশ চুপ করে শুনে কল কেটে স্থির হয়ে বসে রইল। পরক্ষণে মৃদু হাসল। মেয়েটা বড্ড জেদি, এটা পাগলামি না, তাও নিশ্চিত। দেরি না করে আবেশ অফিস থেকে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য রামচন্দ্রপুরের পরিত্যক্ত সেই প্রাসাদ। সেখানে তার প্রিয়সী, তারই অপেক্ষায়। মোড়ল রাগান্বিত দৃষ্টিতে তার সহধর্মিনীর দিকে তাকিয়ে আছে, কারণ উনি মোড়লের পাতে ঘি দিতে দেরি করেছেন, যেটা ওনার একদমই পছন্দ নয়। দেরি হবেই বা কেন? উনি কি এ বাড়িতে নতুন? মহিলা মানুষের আবার কাজ কি? ওই খাওয়া আর শুয়ে থাকা ছাড়া। তবুও এমন করলে সহ্য হয়? এটা অবশ্যই মস্ত বড় অন্যায়। রোজ যা করে তাতে কেন ভুল হবে? মোড়লের সহধর্মিনী সাফিনা নতমস্তকে দাঁড়িয়ে আছেন। মোড়ল কিছু বলার আগেই সেখানে আবেশ উপস্থিত হলো। ওকে দেখে মোড়ল নিজেকে ধাতস্থ করে খেতে বসল। পরিবেশটা স্বাভাবিক করতে সাফিনা গিয়ে আবেশের সঙ্গে কুশল বিনিময় করলো, ভালো মন্দ খোঁজ নিল। আবেশও হাসি মুখে প্রত্যুত্তর করল। মোড়ল কিছু বলার প্রয়োজন বোধ করলেন না, উনি খেতে ব্যস্ত। একটু পরেই ওনাকে বের হতে হবে, গ্রামের এক সালিশে যেতে হবে। অযথা কাজে সময় ব্যয় করেন না উনি। তখন আবেশ সাফিনার দিকে তাকিয়ে বলল, বড় মামি, খাবার বাড়ো, ফ্রেশ হয়ে আসছে। সাফিনা মিষ্টি করে হেসে হন্তদন্ত পায়ে খাবার বাড়তে চলেও গেলেন। আবেশের উপস্থিতিতে মোড়ল বিরক্ত হলেও প্রকাশ করলেন না। এক মনে খাচ্ছেন তিনি। সাফিনা হরেক রকমের খাবার পরিবেশন করেছেন। ছেলেটা অনেকদিন পর খেতে বসেছে, সেখানে এসে খায়ও না, বসে না, অথচ মোড়ল তার আপন মামা। তবু ছেলেটাকে দু চোখে দেখতে অবধি পারেন না। আবেশের মা মোড়লের আপন ছোট বোন, আর ওর বাবা মোড়লের চাচাতো ভাই। আত্মীয়তার মধ্যে সম্পর্ক গড়েছিল ওর বাবা মা, এমনকি পালিয়ে বিয়ে করে শহরে সংসারও পেতেছিলেন। এই জন্য জমিদার আলাউর ওর মাকে ত্যায্য করে উপস্থিত সবার সামনে মৃত ঘোষণা করেছিলেন। এরপর কিছুদিন সব ঠিকই ছিল, কিন্তু আবেশের জন্মের পর ওর বাবা হঠাৎ নিখোঁজ হয়ে যান। তিনি 26 বছর ধরে নিখোঁজ। কেস কাচারি করেও লাভ হয়নি। আবেশও চেষ্টা করে ব্যর্থ। বিগত বছর ওর মা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। বর্তমানে ওনারা ছাড়া আবেশের কেউ নেই। বড্ড মায়া হয় ছেলেটার জন্য। ওই চাঁদ মুখখানা দেখলে বুকটা হু হু করে ওঠে। উনি কতদিন বলেছেন, আবেশ বাবা, এখানে থেকে যাও। ওনার কথা শুনে আবেশ মুচকি এসে উত্তর দিয়েছে, যেখানে আমার বাবা মায়েরই ঠাঁই হয়নি, সেখানে আমি বরগাছের ন্যায়। এ কথা শুনে উনি কিছু বলার শব্দ খুঁজে পাননি। এই মুহূর্তে আবেশ মোড়লের পাশের চেয়ারে বসে খাচ্ছে। সাফিনা তার পাশে দাঁড়িয়ে খুশি মনে এটা ওটা তুলে দিচ্ছেন। হঠাৎ কারো ডাকে উনি ভেতরে গেলেন। তবে যাওয়ার আগে আবেশকে সব খাবার খাওয়ার আদেশ দিলেন। আবেশও হ্যাঁ বোধক মাথা নাড়ল। উনি যেতেই আবেশ মোড়লকে বলল, শোনাও নাকি এখানে রাখার প্রস্তাব দেওয়ার আগে আমার অনুমতি নিয়েছেন? মোড়ল ভ্রুকুচকে আবেশের দিকে তাকালো। আবেশ একমনে খেয়ে যাচ্ছে, যেন কিচ্ছু বলেনি সে। মোড়ল মুখের খাবার গিলে জবাব দিলেন, মেয়েটা রাত বিরাতে এখানে ওখানে বের হয়। যুবতী সুন্দরী একটা মেয়ে, কখন কি হয় বলা যায় না। প্রাসাদে একাক সে সুরক্ষিত নয়, তাই এখানে রাখতে চেয়েছিলাম। আবেশ এক ভ্রু উঁচু করে কিঞ্চিত হাসল। শিয়াল ভাবছে মুরগির নিরাপত্তা, বাহ চমৎকার ব্যাপার। কথাটা বিড়বিড় করে বলল সে। মোড়ল শুনেও না শোনার ভান করে খেতে থাকলেন। এই ছেলেটা ওনাকে এভাবে প্রতিনিয়তই অপমান করে। দিনকে দিন সেটা সহ্যের বাইরে হয়ে যাচ্ছে। নেহাত কিছু কারণে উনি চুপ করে আছেন, নয়তো কবে তাকে 3 হাত মাটির নিচে রেখে আসতেন। এই কাজটা করতে ওনার একটুও বুক কাঁপত না, বরং প্রশান্তি মিলত। মনে মনে এই কথাগুলো ভাবলেন মোড়ল। তখন আবেশ হাত ধুতে ধুতে বলল, এসব ভাবার কোনো অধিকার দেইনি আমি।
তাই নিজের অবস্থানটা আগে স্মরণে রাখুন, নয়তো হিতে বিপরীত হবে। কথাটা বলে সে বেরিয়ে গেল। মোড়ল খাবারের প্লেটটা ছুঁড়ে মারলেন মেঝেতে। ঝনঝন শব্দ তুলে ভাতগুলো সব ছড়িয়ে গেল মেঝের এদিক ওদিক। রাগে ওনার শরীর কাঁপছে, যেন আবেশকে নিঃশেষ করেই ক্ষান্ত হবেন। কয়েকজন ভৃত্য ভীতু চাহনিতে তাকিয়ে আছে। সাফিনা এসে আবেশকে পেলেন না, তবে মোড়লের রাগ দেখে সেখানেই দাঁড়িয়ে পড়লেন। এটা নতুন কিছু নয়, বরং প্রায় রোজকার ঘটনা। তাই ধীরগতিতে সেখান থেকে সরে গেলেন। সুনয়না এক পলক ঘড়ির দিকে তাকিয়ে আবার বইয়ে মন দিল। ঘড়ির কাঁটাগুলো টিকটিক করে এগিয়ে যাচ্ছে। 3 ঘন্টা হতে আর মাত্র 9 মিনিট বাকি, তবুও তার দেখা নেই। এর মধ্যে সবুর মিয়া কয়েকবার দরজা ধাক্কিয়ে চলে গেলেন। রমেলাও খেতে ডাকলো, কারো ডাকে সাড়া দেয়নি সে। আর যখন 2 মিনিট বাকি, তখন সে উঠে বাইরে গেল। না, কেউ আসেনি। তার মানে লোকটা তার কথার গুরুত্ব দেয়নি, মজা হিসেবেই ধরেছে। আশেপাশে কারো দেখা মিলল না, অথচ কিছুক্ষণ আগেও রমেলার কথা শোনা যাচ্ছিল। ব্যাপার না, এবার মারাত্মক কিছু করবে সে। তবুও আর এখানে থাকবে না সে। এসব ভেবে সুনয়না পেছনে ঘুরতেই কেউ ওর গলায় কিছু পুশ করলো, ইঞ্জেকশন জাতীয় কিছু। গলায় হাত দিয়ে কে সে দেখার আগে চোখ জোড়া বন্ধ হয়ে আসলো তার। সে ঢলে পড়ল কারো শক্ত বাহুডোরে। নিকষ কালো রাত কেটে যখন ভোরের আলো ফুটল, তখন সুনয়নার জ্ঞান ফিরল। সে নিজেকে আবিষ্কার করলো সুসজ্জিত এক বিছানায়। চোখ বুলিয়ে নিল বিলাসবহুল রুমটাতে। স্বচ্ছ কাচের জানালা ভেদ করে এক ফালি আলো এসে পড়েছে ওর নয়নজোড়ায়। সুনয়না আস্তে করে উঠে বসল। সে এখন কোথায় তা বোঝার ব্যর্থ চেষ্টায় ব্যস্ত। তখন দরজা খুলে কারো আগমন ঘটল। একজন সুদর্শন পুরুষ এসে দাঁড়ালো ওর সম্মুখে, হাতে তার শুভ্র রঙের তোয়ালে। ঘরমার্ত মুখখানা মুছছে ব্যস্ত ভঙ্গিতে। সুনয়না ব্রুজকে তাকে পরখ করে আগে মুখ খুলল। রাজনীতিবিদ আবেশ মুনতাসির, তা আমাকে ধরে আনার কারণ? সুনয়নার বিস্ময়কর কণ্ঠস্বর, তবুও আবেশের মধ্যে কোনো হেলদোল দেখা দিল না। সে আপন মনে পছন্দের পোশাক খুঁজতে ব্যস্ত। ভাবখানা এমন যেন শুনতেই পায়নি। ফোনটা অনবরত বাজতেই আছে, না কল কাটছে না রিসিভ করছে। ওকে ভাবলেশীন দেখে সুনয়না পুনরায় প্রশ্ন ছুড়ল, আমি এখানে কেন? আবেশ নিশ্চুপ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। শার্টের হাতা ভাঁজ করে ঘড়ির দিকে চোখ রাখল সে। হাতে একদমই সময় নেই, এক্ষুনি বের হতে হবে, নয়তো মিটিংয়ে দেরি হয়ে যাবে। সেটা অনুচিত হবে। সে এমন করলে বাকিরা লাই পাবে, তারাও ঢিলেমি করে কাজে ফাঁকি দেবে। এই সুযোগ সে কাউকে দেয়নি, আর দেবেও না। তাছাড়া আজকে মিটিংটা দলের জন্য খুব প্রয়োজন, সেটা কোনোভাবে হেয় করা যাবে না। নিজের কাজ ছেড়ে আবেশ সুনয়নাকে উপেক্ষা করে দ্রুত বেরিয়ে গেল। সুনয়না তখনও ভ্রুকুচকে আবেশের দিকে তাকিয়ে আছে। ওর কথায় গুরুত্বই দিল না লোকটা। আশ্চর্য মানুষ তো। সুনয়না ঝট করে উঠে রুমের বাইরে এলো। কেউ নেই। কোথায় এনেছে তাকে? এই জায়গার নাম কি? এসব জানার কৌতূহল দমাতেও পারছে না সে। তাই আশেপাশে দৃষ্টি বুলিয়ে বাড়িটির অবস্থান পরখ করেছে। অচেনা সব কিছু, আর আধুনিকতার ছোঁয়া রয়েছে বাড়িটির আনাচে কানাচে। হবেই তো, তুখর রাজনীতিবিদদের বাড়ি বলে কথা। অবৈধ টাকায় এমন বাড়ি বানানোই যায়। তবে বাড়িতে আর কাউকে দেখা যাচ্ছে না, আবেশকেও না। বিরক্তিতে ওর চোখ মুখ কুচে গেল। মানুষটার সমস্যা কি? তার উদ্দেশ্য খোলাসা করছে না কেন? এইভাবে কতদিনই বা বন্দি করে রাখবে? সেও তো মানুষ। সুনয়না দোতলা সিঁড়ি বেয়ে নিচে নামলো। এত বড় বাড়িতে সে একা। ভয় লাগছে না, তবে বিরক্ত লাগছে। হঠাৎ একটা পাখি এসে বসলো ওর বাম কাঁধে। অদ্ভুত রকম সুন্দর দেখতে পাখিটি। পাখিটির নাম জানে না সুনয়না। পাখিটি হঠাৎ বুলি আওড়ালো, খেতে চলো, খেতে চলো, মুগ্ধ, খাবার খাও। সুনয়না পাখির কথা শুনে কিঞ্চিত অবাক হলো, তবে প্রকাশ না করে পুনরায় ফিরে গেল। একেবারে ফ্রেশ হয়ে আসলো। পাখিটি উঠে এসে বসলো ওর সামনে চেয়ারে।
সুনয়না এক পলক তাকিয়ে খাওয়াতে মন দিল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে। হঠাৎ পায়ে কারো নিঃশ্বাস অনুভব করলো। হুড়মুড় করে উঠে দাঁড়িয়ে 2 পা পিছিয়ে গেল। পরক্ষণেই একটা ঘিয়ে রঙের কুকুর বেরিয়ে আসলো। দেখে বোঝা যাচ্ছে বিদেশি জাতের। সুনয়না জোরে ধমক দিয়ে কুকুরটাকে সরতে বলল। কুকুরটা সরল না, বরং জিহ্বা বের করে ওর দিকেই তাকিয়ে রইল। কুকুরটা বোধহয় কিছু বোঝাতে চাচ্ছে। সুনয়না বিরক্ত মুখে পুনরায় খেতে বসলো, কিন্তু বড়লোকি খাবারে ওর পোষাচ্ছে না। তাই উঠে রান্নাঘরের দিকে পা বাড়ালো। পরিপাটি সুন্দর রান্নাঘর। সে সময় নিয়ে সব কিছু খুঁজে দেখে খিচুড়ি আর ডিম ভেজে খেতে বসলো। রান্নার তালে অনেকটা সময় কেটে গেছে, তার খেয়ালই নেই। এতে অবশ্য ভালোই হয়েছে। ওর একাকিত্বটা কিছু সময়ের জন্য কেটেছে। তবে সে যতক্ষণ রান্নাঘরে ছিল ওই পাখি আর কুকুরটি সেখানে বসেছিল। এক দণ্ডও নড়েনি, বরং যেতে বললেই মাথা নত করেছিল, অর্থাৎ যাবে না। সুনয়না খিচুড়ি বেড়ে কেবল মুখে দেবে, ঠিক তখনই লক খুলে আবেশ ভেতরে প্রবেশ করলো, হাতে শপিং ব্যাগ। সুনয়না একবার তাকিয়ে খাওয়াতে মন দিল, যেন কাউকে দেখেইনি সে। আবেশ কয়েক সিঁড়িতে গিয়ে পুনরায় ফিরে আসলো। কোনো বাক্যবাই না করে সুনয়নার প্লেট নিয়ে ওপরে চলে গেল। সুনয়না এঁটো হাতে নিশ্চুপ হয়ে বসে রইল। কিছু বলার ইচ্ছে হলো না, তবে মনে লোকটা যে মারাত্মক অভদ্র তা বলার অপেক্ষা রাখে না। তখনই ওপর থেকে আবেশ ওকে উচ্চ শব্দে ডাকতে লাগলো। থামাথামির নামগন্ধ নেই। সমানে সুনয়না সুনয়না করেই যাচ্ছে। সুনয়না হাতটা ধুয়ে ধীর গতিতে ওপরের রুমে গেল। আবেশ তখন বিছানায় বসে খিচুড়ি খাচ্ছিল, তাও খুব তৃপ্তি সহকারে, যেন অমৃত কিছু খাচ্ছে। ওকে দেখে আবেশ হাতের ইশারায় বসতে বলল। সুনয়না নিঃশব্দে বসে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করলো। এর মিনিট 2 পরে আবেশ মুখ খুলল। তোমার পরিবারকে আমি মারিনি, তাই ঘৃণার দৃষ্টি ছুড়বে না আমায়। তোমার বাবার চালের গোডাউন হিরোইন পাওয়া গেছে। উনি নেশাদ্রব্যের ব্যবসা করতেন। রাজনীতিবিদদের ঘৃণা করো, তাই এতদিন সামনে আসেনি। তবে এই না আমি তোমাকে পেতে তোমার বাবাকে ফাঁসিয়েছে। এটুকু বলে আবেশ এক পলক সুনয়নার দিকে তাকালো। সে নিশ্চুপ হয়ে বসে মৃদু হাসল। আবেশ যা বলছে সবটা সত্যি। এই নিয়ে তার কোনো অভিযোগ নেই, কারণ এই ব্যাপারটাতে সে জ্ঞাত। এই নিয়ে বাড়িতে বাবা মায়ের মধ্যে রোজ অশান্তি হতো। কোনো কথায় তার অজানা নয়। এছাড়া একটা প্রবাদ আছে, সঙ্গদোষে লোহা ভাসে। ওর বাবার ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। তবে আবেশ হঠাৎ এসব বলছে কেন তা বুঝছে না সে। হয়তো কারণ আছে, নয়তো মিস্টার আবেশ এত বাক্যবায়ী করার মানুষ নন। সুনয়নাকে অন্যমনস্ক দেখে আবেশ হাতের প্লেটটা রেখে পুনরায় বলল। এত কিছুর মধ্যে আরেকটা সত্যি হলো, আমি অকারণেই তোমাকে ভালোবাসি। তাই তোমাকে আমায় হতে হবে, হোক সেটা ইচ্ছায় বা অনিচ্ছায়। আমাদের অপ্রিয় থেকে প্রিয় হওয়ার গল্পটা আজ থেকে না হয় শুরু হোক। এ কথা শুনে সুনয়না নিঃশব্দে হাসল। ওর হাসিতে তাচ্ছিল্য স্পষ্ট। আবেশও আর কথা বাড়ল না, বরং বেরিয়ে গেল। মোড়ল সাহেবের সঙ্গে এক পুলিশের গোপন আলাপ চলছে। এটা প্রায়ই হয়ে থাকে, তবে মোড়লের মুখভঙ্গি দেখে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু। অভিরাজ সেটা খেয়াল করে ভেতরে প্রবেশ করল না, বরং ভৃত্যদেরও যেতে নিষেধ করল, নতুবা মোড়ল সাহেব রেগে যেতে পারেন। ওনার রাগ মানে ভাঙচুর, নয়তো। অভিরাজ বাইরে বেরিয়ে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালো। এখান থেকে প্রাসাদটা স্পষ্ট দেখা যায়। প্রাসাদটা নিয়ে অনেকের অনেক কৌতূহল। হয়তো এর কারণ আছে। তাছাড়া প্রথম প্রথম গ্রামের অনেকে সুনয়নাকে দেখে খুব ভয় পেত, কারণ সুনয়না রাতের বেলা আলগা চুলে জানালার পাশে দাঁড়িয়ে থাকত। এই দৃশ্যটা সন্ধ্যায় অথবা রাতে দেখা যেত। এই নিয়ে অনেকের মনে ভুল ধারণা সৃষ্টি হয়েছে। জমিদারদের পরিত্যক্ত বাড়ি, তাই অনেকে ভাবত সে কারো অতৃপ্ত আত্মা। পরে ধীরে ধীরে অনেকে সুনয়নাকে দেখেছে। পুরো গ্রামে ওর কথা ছড়িয়ে গেছে, কানাকানিও হয়েছে খুব। তবে সে কে, কেউই সরাসরি মোড়লকে জিজ্ঞাসা করেনি। একদিন মোড়লের স্বইচ্ছায় গ্রামবাসীকে জানিয়েছে ওই মেয়েটি ওনার আত্মীয়, তাকে যেন কেউ বিরক্ত করার চেষ্টা না করে। মোড়লের নিষেধাজ্ঞা আছে, তাই কেউ সেই সাহস দেখায়নি। ধীরে ধীরে ব্যাপারটা স্বাভাবিক হয়ে গেছে। অভিরাজ নিজেও সুনয়নাকে দেখে খুব অবাক হতো।
যেমন দেখতে তেমন তার তীক্ষ্ণ বুদ্ধি। তাছাড়াও ওর চোখজোড়ায় কিছু একটা আছে, বেশ আকর্ষণ করে। মুখ্য কথা, মেয়েটি চাইলেই পালাতে পারত। একবার না, বহুবার। মোড়লের এক ভৃত্য তাকে পালাতে সাহায্য করতেও চেয়েছিল, যদিও সেই ভৃত্যকে মোড়লই পাঠিয়েছিলেন। তবে সুনয়না পালায়নি, শুধু প্রাসাদের গোপন দরজার কথা জানতে চেয়েছিল, আর মোড়ল নিজ স্বার্থে ওকে সাহায্য করতে চেয়েছিলেন। কিন্তু সুনয়না ওনার পুরো পরিকল্পনায় ভেস্তে দিয়েছে। সে যায়নি, বরং যার কথা পুনরায় বললেই আবেশকে জানানোর হুমকি দিয়েছিল। এছাড়া অভিরাজের কথাও সে জানত, যদিও ওর কুকীর্তির কথা গ্রামবাসী এখনও জানে না। সে এতদিন বিদেশে নয়, জেলে ছিল। একজনকে খুনের দায়ে তার 2.5 বছরের জেল হয়েছিল। পুলিশকে টাকা খাইয়ে মাঝে মাঝে বাইরে বের হতো, অথচ মোড়ল সে কথা গোপন করে মিথ্যে রটিয়েছেন। ভাবনা ছেড়ে অভিরাজ সিগারেট ফুঁকতে ফুঁকতে বিড়বিড় করল, পাপ এবং পাপীতে চারপাশটা গিজগিজ করছে, সেখানে আমি ভালো হয়ে কি করব? সুনয়নাকে না পেয়ে আবেশ পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কোথাও নেই সে। আকাশটা কালো মেঘে ঘনীভূত, মেঘের গর্জন শোনা যাচ্ছে, যে কোনো সময়ে বৃষ্টি নামতে পারে। এই অসময়ে কোথায় গেল সে? আবেশ উপায়ন্তর না পেয়ে ওর রুমে গেল। সেখানে একটা সাদা কাগজ ভাঁজ করে রাখা। আবেশ সেটা খুলে দেখে শব্দকলির শঙ্খরাজ, স্বপ্নচারীর ভাঙা তাজ, বিভাবরীর সেই রঙ্গশালা, খরণ ঘটিয়ে ক্ষান্ত তারা। আবেশ ধপ করে বিছানায় বসে পড়ল। মেয়েটি আবার কিছু ঘটাতে চলেছে। তার প্রতিটা অক্ষরে অক্ষরে কিন্তু লুকিয়ে আছে, অথচ সেই কিন্তুটা ধরা যাচ্ছে না। আবেশ বারবার ছন্দটা পড়ে বোঝার চেষ্টা করল, কিন্তু পারল না। এত কঠিন শব্দে ছন্দটা সাজানো যে কিছুই মাথাতে আসছে না, বরং সবটা গুলিয়ে যাচ্ছে। এই 4টে লাইনে এমন কিছু আছে যা সুনয়নাকে খুঁজতে সাহায্য করবে। আবেশ শান্ত হয়ে বসে আবার বলল, না, তাও হচ্ছে না। শব্দকলির শঙ্খরাজ, এর মানে কি? উফ! বিরক্তিতে আবেশ মুখ কুঁচকে নিল। অযথা সময় নষ্ট। তখন ওর ফোন ভাইব্রেট হতে লাগলো, অনবরত বাজতে থাকলো। পকেটে থাকা ফোনটি ওর দলেরই একজন বারবার কল করছে। ওর পার্টি অফিসের পাশেই মারামারি হচ্ছে। আমজাদের লোকরা এসে অযথা ওদের লোকদেরকে মারছে। আবেশ শুনে কয়েকটা কথা বলে কল কাটল। ফোন পকেটে ঢুকিয়ে দরজা লক করে দ্রুত বেরিয়ে গেল। টেবিলে পড়ে রইল ভাঁজকৃত কাগজখানা, যেখানে রহস্যময় ছন্দটি লেখা। নিজে ড্রাইভ করে আবেশ সেখানে পৌঁছালো। পরিস্থিতি খুবই খারাপ। ওকে দেখে কয়েকজন ছেলে বেরিয়ে আসলো, তাকে পুরো ঘটনাটা বিস্তারিত জানালো। তখনও মারামারি চলমান। আমজাদের ছেলেগুলো মারছে আর চেঁচিয়ে বলছে, আমরা আমজাদ ভাইয়ের লোকরে শালা, এই রং ঢং কম দেখাবি, নয়তো এখানেই মাইটা পুঁতে ফেলাবো। আবেশ ভ্রুকুচকে ছেলেটার দিকে তাকিয়ে আছে। এমনিতে মেজাজ বিগড়ে আছে, তাতে আবার এরা ক্ষমতা দেখাচ্ছে। যদিও বড় জিনিসটা কোনো কালেই ওর পছন্দ নয়, তবুও সে ওদের থামানোর চেষ্টা করলো, হলো না। বরং হই হট্টগোল বাড়িয়ে একজন এসে সরাসরি আবেশের কলার ধরল। ভাব এমন যেন এক ঘুষি মেরেই দেবে। ততক্ষণে মিডিয়ার লোক এসে ছবি তুলতে লাগলো। আবেশ বাঁকা হেসে কলার ছাড়িয়ে নিয়ে অফিসে ঢুকে গেল। আপাতত মিডিয়ার লোকেরাই কিছু কাজ এগিয়ে দিল, বাকিটা সে সামলে নেবে। ঘণ্টাখানিক পরেই মারামারির ঘটনা নিউজে চলে আসলো। ব্রেকিং নিউজ, রাজনীতিবিদ আবেশ মুনতাসিরকে খুনের চেষ্টা। কলার ধরা সেই ছবিটির সঙ্গে ওপরের ক্যাপশনটি। আবেশ এক পলক দেখে মৃদু হাসল। ওদিকে আমজাদ হোসেন রেগে ছেলেগুলোকে প্রচণ্ড মারলেন। 1 মাস পরে নির্বাচন, আর এর মধ্যেই এই মিথ্যা মামলা। ব্যাপারটা ঠিক গোদের ওপরে বিস্ফোরার মতন অবস্থা। আবেশ যে বুদ্ধি খাটিয়ে করেছে বুঝতে বাকি নেই, নয়তো ওর কলার ধরার পরেও দাঁড়িয়ে দেখার ছেলে সে নয়। নিউজটা হওয়ার পর থেকেই কলের পর কল আসছে। এখন পদ থেকে বহিষ্কার না করলেই হয়। অথচ ভালো সাজার জন্য বিগত দিনে উনি 4 লাখ টাকার জিনিস গরিবদের বিতরণ করেছেন। ছবি তুলে ফেসবুকেও পোস্ট করিয়েছেন। বস্তিতে গিয়ে ভোট চেয়ে রিক্সাওয়ালার কাঁধে হাত রেখে উন্নয়ন করার কথা দিয়েছেন, যদিও এর জন্য বারবার হাত স্যানিটাইজ করেছেন। নয়তো
রিকশাওয়ালার তেল চিটচিটে ঘরমাক্ত শার্টে হাত দিয়ে বমি আসছিল, তবুও হাসি মুখে ব্যাপারটা সামলে নিয়েছেন। আর এই ছেলেগুলো সব শেষ করে দিল। এখন টাকার জোরে ঝামেলা মিটলে হয়। তাছাড়া পাড়ায় পাড়ায় রাস্তাঘাট চিপাই চাপাই এই মোড়ে ও মোড়ে পোস্টার লাগানোর কাজ চলছে। টং দোকানগুলোতে চায়ের আড্ডায় সামিল হচ্ছেন, মাইকিং করে ভোট চাওয়ার অনুরোধ করেছেন। সেই সঙ্গে চলছে প্রতীক নিয়েও রং ঢং। রাস্তার একপাশে মঞ্চ বানিয়ে বক্তৃতার আয়োজনও করছেন। প্রতিদিন সেখানে বক্তৃতাও দিচ্ছেন, কত শত ওয়াদাও করেছেন। এছাড়া যারা ভোট চাওয়ার উদ্দেশ্যে রোজ রাস্তায় নামছে তাদেরও দিচ্ছে মোটা অঙ্কের টাকা, যাতে এই কাজটা ভালো মতো করে এবং টাকার বিনিময়ে মিছিলের জন্য ছেলেপেলের ব্যবস্থা করে। পাড়ার বখাটে ছেলেরা এই নিয়েও মাতামাতি করতে গিয়ে ঝামেলা বাঁধিয়ে ফেলেছে। আজ উনি নিজে গিয়ে সমাধান করেছেন, অথচ আবেশের পোস্টার নেই, সে ছাপাই নেই, আর না হয় তার নামে কোনো মিছিল। তবে মাঝে মাঝে বক্তৃতা দিতে দেখা যায়। দাপটের সাথে একটা একটা বাক্য উচ্চারণ করে। কথা বলার বচনভঙ্গিও চমৎকার। সুটাম দেহের অধিকারী এই ছেলেটার মধ্যে অন্যরকম তেজ সংশ্লিষ্ট। এই জন্য উনি চাচ্ছেন টাকা দিয়ে মানুষকে পটিয়ে নিতে, যাতে ভোটগুলো ওনাকেই দেয়। আজ 3 দিন হলো সুনয়নার খোঁজ নেই, কোথাও নেই সে। আবেশ একদিকে ওকে খুঁজছে, অন্যদিকে নির্বাচনের কাজ। চারিদিকে লোক লাগিয়েও হদিশ পাচ্ছে না। এজন্য বাড়িতেও ফেরেনি। শূন্য ঘরে ফিরলে ওর কষ্ট বাড়ত বই কমতো না। তাছাড়া সুনয়নাকে যে বাড়িতে রেখেছিল সেটা ওর নিজের উপার্জনের তৈরি বাড়ি। মাসের 17টা দিনই সেখানে থাকে সে। এছাড়া রয়েছে ওর বাবার তৈরি বাড়ি। আপন চাচা এবং ফুপির ছেলেমেয়েরা সেখানে থাকেন। সুনয়না একা থাকতে পছন্দ করে বিধায় তাকে সেখানেই রাখতে চেয়েছিল, যাতে মেয়েটি মর্জি মতো চলতে পারে, ওর সঙ্গে সহজ হতে পারে, সম্পর্ক গড়ার আগেও সময় নিয়ে ভাবতে পারে। অথচ সে সারাদিনের কাজকর্ম সেরে আবেশ রাত করে বাড়ি ফিরল। পরিবারের সবাই যে যার রুমে, শুধু চাচিমা জেগে আছেন, তাও ওর জন্য। আবেশ দ্রুত ফ্রেশ হয়ে খেতে বসল। চাচিমা নিশ্চুপ হয়ে খাবার বেড়ে কথা না বলে চলে গেলেন। এমন তো হয় না কোনোদিন। আবেশ ভ্রুকুচকে কয়েকবার ডাকলো ওনাকে। চাচিমা ফিরেও তাকালো না। ওনার ব্যবহারের কারণ সে আন্দাজ করতে পারছে, তবুও কিছু করে নেই। ওনার আবদার মানা তার পক্ষে সম্ভব না। প্লেটে খাবার নিয়েও সে খেতে পারল না। চেয়ার ছেড়ে উঠতে দেখে বাড়ির সকলে ওর সামনে এসে দাঁড়িয়েছে, সবার মুখটা থমথমে। তখন ওর ফুপি বললেন, এই মুহূর্তেই লোবানাকে বিয়ে করবে, নয়তো আমরা নিরুদ্দেশ হয়ে যাব। ওনার কথা শুনে আবেশ ঘড়ির দিকে তাকালো। রাত 2:27 বাজে। 2 পকেটে হাত রেখে লুবানার দিকে তাকালো আবেশ। লুবানা এক কোণে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে, যেন হাসির মাধ্যমে চ্যালেঞ্জ ছুটছে। তখন আবেশ ওর ফুপিকে বলল, আচ্ছা যাও, তবে সাবধানে যাও। একথা বলে আবেশ প্রস্থান করলো। ওর উত্তরে সকলে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। ওনারা এই জবাবটা আশা করেনি। আবেশ ততক্ষণে রুমের দরজা আটকে দিয়েছেন। মাঝরাতে অবান্তর কথাবার্তার মানেই হয় না। তাছাড়া খুব ক্লান্ত সে। সুনয়নার খোঁজ পায়নি। মোড়ল সাহেবও কিছু জানেন না। আর লুবানাকে বিয়ে করার মানেই হয় না বেঁচে থাকতে তো নয়, কারণ যে মেয়ে পোশাকের মতো প্রেমিক বদলায় তাকে আর যাই হোক বউ করা যায় না। মুখ্য কথা, লুবানা তাকে নয়, তার ক্ষমতা আর টাকাকে ভালোবাসে। সে যতই ফুফাতো বোন হোক, তাকে সে প্রচণ্ড ঘৃণা করে। এজন্য মারে এবং অপমানও করে, তবুও লজ্জা নেই। তাছাড়া ওর মনে বিশেষ কেউ আছে, সে একান্ত তার। আবেশ 2 চোখের পাতা এক করেও ঘুমাতে পারল না। অশান্ত বুকটাতে তুমুল প্রলয় শুরু হলো। সুরানার চোখ জোড়া ওর চোখের সামনে ভাসছে। যে অনিচ্ছায় হারায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে স্ব-ইচ্ছায় হারায় তাকে পাওয়া এতটা সহজ নয়। সুরানা স্বেচ্ছায় হারিয়েছে, তবে ওর চেনা জায়গায় সে যায়নি। যদি যেত অবশ্যই খোঁজ পেত, কারণ সবখানে লোক লাগানো আছে। খুব সকালে আবেশ ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছিল। পরনে তার হালকা আকাশি শার্ট। সে যে তারাই আছে তার হাঁটাতেই তা স্পষ্ট। হঠাৎ হাটে টান পড়াতে দাঁড়িয়ে গেল সে। বিরক্ত সমেত পেছনে ফিরতেই আরও 1 দফা বিরক্ত এসে জমা হলো ওর শ্যামবর্ণ মুখশ্রীতে।
লুবানা ওর হাত ধরে আছে। আবেশ এক ঝটকায় হাত সরিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, ফার্দার যদি আমাকে স্পর্শ করিস কি করব করে বুঝিয়ে দিব, ফালতু। আবেশ আর না দাঁড়িয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। সকালটা খারাপ গেল। না জানি সারাদিনে কি হয়। পার্টি অফিসে গিয়ে কাজ ছেড়ে আবারও বের হলো। পরিকল্পিত জায়গাগুলোয় সমাবেশ করলো। তারপর মিডিয়ার লোকদের সামলে গেল নির্বাচন অফিসে। মোট কথা সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটলো তার। সন্ধ্যার দিকে খেতে বসতেই ওর বাড়ির দারোয়ান টুলু আলীর কল পেল। কল ব্যাক করে কথা বলে ছুটলো বাড়ির পথে। আর যাওয়ার আগে সানোয়ার নামের এক ছেলেকে এদিকটা সামলাতে বলল। সে হন্তদন্ত হয়ে বাড়ি পৌঁছে তাকে সুনানা সোফায় বসে পানি খাচ্ছে। 4 দিন পর সে ফিরেছে। গোলাপি শাড়িতে লাল রক্ত লেগে শুকিয়ে গেছে। আবেশকে দেখে সুনানা হাসল। এত সুন্দর হাসি যা প্রকাশ করার মতন না। আবেশ নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে সামনের ওই নিষ্ঠুর হৃদয়ের মানবীর দিকে, যার মধ্যে অনুভূতি বলে কিচ্ছু নেই। তবে সুনয়না মুখ খুলল। কেবল একটাকে শেষ করলাম। জানি। বলুন তো কে? অভিরাজ রওশন। সুনয়না কিঞ্চিত অবাক হলো আবেশের কথা শুনে। অর্থাৎ সে সব জানে, তবুও ভাইকে বাঁচালো না। একটু মায়া হলো না? নাকি এখানেও কিছু লুকায়িত রয়েছে যা সে অনুমানে পারছে না? এসব মনে মনে আওড়িয়ে সে আবেশের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ক্রোধে পূর্ণ তীক্ষ্ণ সেই দৃষ্টি। যদি এমন কিছু হয়ও তাহলে আরও খারাপ কিছু ঘটবে। ঠিক তখনই আবেশ ওকে এক ঝটকায় টেনে দাঁড় করিয়ে গলা চেপে ধরল। রাগে ওর পুরো শরীর থরথর করে কাঁপছে। যাকে এতদিন কত কি না করে রক্ষা করেছে, আজ সে স্বেচ্ছায় নিজের মৃত্যুকে আহ্বান করে এসেছে। বুকও কাঁপেনি, ওর কথা স্মরণেও রাখেনি। অনুভূতিহীন পাষাণ মেয়ে একটা। আজ আর একটুর জন্য সে জানে বেঁচেছে, নতুবা মোড়লের হাতেই মারা পড়ত। অভিরাজকে খুন করে চিঠি লিখে নিজে মোড়লকে জানিয়েছে। মোড়ল ওকে এখন হন্যে হয়ে খুঁজছে। মেয়েটার সাহস দেখে অবাক না হয়ে পারছে না আবেশ। সে একজনকে খুন করে এসেও তার মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা নেই, বরং হাসছে সে, যে হাসি সহজে দেখা যায় না। তাছাড়া সুনয়না সবার সামনে হাসে না। তাকে মাঝে মাঝে বই পড়ার সময়ে হাসতে দেখা যায়, তাও মুচকি হাসি। অথচ সেই মেয়ে খুন করে সে হাসছে, অর্থাৎ খুন করে তার মনে প্রাণে শান্তি মিলেছে। আবেশ রাগের বশে শক্ত হাতে সুনয়নার গলা চেপে ধরেছে, যেন মেরেই ফেলবে। তবে সুনয়না ছটফট করলেও ছাড়ার আগুতি করল না, বরং ঠায় দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। যখন ওর সুন্দর চোখজোড়া বন্ধ হয়ে আসছিল, তখন আবেশ ওকে ছেড়ে চিৎকার করে বলল, সমস্যা কি তোমার? কেন নিজের বিপদে ডেকে আছো? সুনয়না গলা ধরে কাঁচতে কাঁচতেই হেসে ফেলল। অথচ তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বড় বড় ফোঁটা রৌদ্র জল বেয়ে পড়ছে ফর্সা গাল বেয়ে। আবেশ নিশ্চুপ হয়ে 2-1 পা পিছিয়ে গেল। ধপ করে সোফায় বসে সে নিজের চুল খামচে ধরল। আসন্ন বিপদের কথা ভাবতেই ওর বুকটা কেঁপে উঠছে। অথচ মেয়েটি দিব্যি হেসে যাচ্ছে। মোড়ল যে থেমে থাকবে না তা নিশ্চিত, থেমে থাকার কথাও না। ওনার কলিজায় টান দিয়েছে সুনয়না। অভিরাজ মোড়লের দুর্বল পয়েন্ট। সে ছোট বিধায় তার করা অন্যায় পাপ। তাছাড়া অভিরাজকে মারার কারণ অজানা। একমাত্র সুনয়না জানে অভিরাজকে কোন পাপের শাস্তি দিল। এসব ভেবে আবেশ আরও গম্ভীর হয়ে গেল। তাছাড়া যত যাই করুন, সরাসরি খুন। একটা মেয়ে হয়ে একা খুন করা কিভাবে সম্ভব? যতই হোক, একটা মেয়ের শক্তি ছেলের কাছে পরাজয় মানে বাধ্য। তাহলে কি ওর সঙ্গে আরও কেউ বা কারা আছে? থাকলেও উদ্দেশ্য কি? নিশ্চুপ হয়ে এসব ভাবনায় মগ্ন আবেশ। তবে ওকে চিন্তিত দেখে সুনয়নার হাসির রেশ আরও বাড়ল। এই পরিস্থিতিতে লোকটাকে বদ্ধ উন্মাদের মতোই লাগছে, তবু বেশ লাগছে। পৃথিবীতে এখনও কেউ ওর জন্য চিন্তিত দেখে ভালোই লাগছে। যদিও এই আশা আর করে না সে, কারণ থাকলেও পূরণ হওয়ার সম্ভাবনা নেই। সুনয়না মেঝেতে বসে কাশছে আর গলাতে হাত বুলাচ্ছে। তখন আবেশ মাথা তুলে প্রশ্ন ছুড়ল, 4 দিন কোথায় ছিলে? ব্যক্তিগত কাজে গিয়েছিলাম, কাজ সেরে পুনরায় ফিরে এলাম। আবেশ ভ্রজরা কুচকে বলল, মারলে কেন অভিরাজকে? খুন্তি সহ গ্রামের অনেক মেয়েকে সে ধর্ষণ করেছে।
মুখ্য কথা, সেই মেয়েদের লাশের খোঁজ আজও পাওয়া যায়নি। কুন্তিকে? ছোট্ট মেয়েটা যে সর্বদা আমার সঙ্গে থাকতো। তার মানে সুনয়না সব জানে। প্রথমে সুনয়না ভাবত আবেশ কুন্তিকে মেরেছে শুধু ওর পরিচয় ফাঁস করে দেওয়ার জন্য, কিন্তু আবেশ এসব কিছুই করেনি। অভিরাজের কথা বলার জন্যই কুন্তি ছটফট করত এবং সেদিন অভিরাজের কথাই বলতে চেয়েছিল, কিন্তু বেচারি পারেনি। তার আগেই কেউ তাকে গুলিবিদ্ধ করে এবং কুন্তি সেই মুহূর্তেই মারা যায়। এই সত্যটা সুনয়না জেনেছিল রাধুনী রমেলার থেকে, তাও খুবই সতর্কতার সাথে, জোরাজোরির মাধ্যমে। কারণ কুন্তিকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে না পেরে রামেলা প্রাসাদে এসে কাঁদছিল। সেদিন ওর কান্নার কারণ জানতে চাইলে সুনয়নাকে বলেনি, বরং এটা ওটা বলে এড়িয়ে গেছে। কিন্তু কুন্তি মারা যাওয়ার 1 সপ্তাহ পর আরেকদিন এসেও রামেলা কাঁদতে কাঁদতে কাজ করছিল। সুনয়না এবার কারণ জানতে চাইলে বলে 1 সপ্তাহ হলো ওনার ছোট বোনকে পাওয়া যাচ্ছে না। সে স্কুলে গিয়ে আর ফেরেনি। এত খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছে না। অনেকে বলাবলি করছে কারোর সঙ্গে পালিয়েছে। কথা বিশ্বাসযোগ্য নয়, কারণ রমেলার ছোট বোন দেখতে সুন্দর হলেও প্রতিবন্ধী ধরনের, তাছাড়া বুদ্ধিও কম। তাকে কে বা ভালোবাসবে? এইটুকু শুনে সুনয়না কোনো জবাব না দিয়ে চলে গিয়েছিল। এর কিছুদিন পর রমেলাকে আড়ালে ডেকে সে সত্যি ঘটনা জেনেছে। ছোট্ট কুন্তিকে ধর্ষণের পরে কতটা কষ্ট ভোগ করেছিল এবং মৃত্যুর ভয় দেখিয়ে কাউকে বলতেও নিষেধ করেছিল। এই ঘটনা সে এখন আবেশকেও জানালো। আবেশ নিশ্চুপ হয়ে সবটা শুনেও কিছুই বলল না। তখন সুনয়না ফট করে বলে উঠল, আপনিও কি নারী দেহের পাগল? আমাকে ভোগ করতেই বুঝি আপনার এত ছলাকলা? এতে সন্দেহ নেই। সুনয়না হাসল। আবেশ আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালো। ওর ক্লান্ত শরীর আর টলছে না, মাথাও ঘুরছে। ওর খাওয়ার ঠিক ঠিকানা নেই। আপাতত ফ্রেশ হয়ে খাওয়া দরকার। তাই রুমে যেতে উদ্যত হলেও থেমে গেল। খুব শান্তভাবে সুনয়নার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, আগামীকাল 10টায় রেডি থাকো। কেন? কারণ কাল তোমার আর আমার বিয়ে। হ্যাঁ, পারলে বিয়েটা আটকে দেখাও। কথাটা জোরালো কণ্ঠে বলে আবেশ প্রস্থান করল। রাগে ওর মাথা বিগড়ে আছে। যাই হোক, সুনয়না নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওর, নয়তো মোড়লোকে ছিঁড়ে ছুঁড়ে খাবে। এতদিন শুধুমাত্র ওর জন্যই সুনয়নাকে ছাড় দিয়েছে, এবার আর সেই সুযোগ পাবে না। এসব ভেবে আবেশ ওয়াশরুমে চলে গেল। এখন মাথা ঠান্ডা করে কিছু ভাবতে হবে, নয়তো আসন্ন বিপদ ঠেকানো দুষ্কর হয়ে যাবে। সুনয়না ওখানে চুপ করে বসে আছে। বিয়ের কথা শুনেও সে প্রত্যুত্তর করল না, করেও লাভ হবে না। তাই এনার্জি ক্ষয়ের প্রয়োজন বোধ নেই। তাই সে আস্তে ধীরে উঠে ওর বরাদ্দকৃত রুমে যেতে যেতে মৃদু কণ্ঠে বিড়বিড় করল, একদা একসময় আমার ব্যক্তিগত চাওয়ার মধ্যে একজন পুরুষ ছিল। মন থেকে চাইতাম তাকে, খুব শখ ছিল তার রাজ্যের রানী হওয়ার। সেই সঙ্গে প্রবল বাসনা ছিল জীবন নামক লম্বা পথ একসঙ্গে পথ পাড়ি দেওয়ার, একে অপরের শক্তি হবার। তবে তা হয়নি পূরণ, আর হবেও নি। অপূর্ণ থেকেই গেছে আমার ব্যক্তিগত চাওয়া। সেই পুরুষটি বিষিয়ে দিয়েছে আমার মন প্রাণ ও ইচ্ছে আকাঙ্ক্ষা। সযত্নে তছনছ করেছে আমার রঙিন স্বপ্নগুলো, মেরে ফেলেছে আমার সকল শখ আহ্লাদ। অথচ আজ সেই মন পেতে উন্মাদ আরেকজন প্রেমিক পুরুষ। হারানোর ভয়ে বন্দি রেখে 2.5 বছর দূর থেকে তার খেয়াল রেখেছে প্রতিনিয়ত। এই এক জীবনে পুরুষদের কত রূপ দেখলো, এই এক জীবনে পুরুষদের কত রূপ দেখলো। কেউ ছুঁড়ে ফেলে, আর তা কেউ তুলে সযত্নে আগলে রাখে। পরের দিন সকাল 10টায় ওদের বিয়ে সম্পূর্ণ হলো। ঘরোয়াভাবে বিয়েটা হলো, নির্বাচনের পরে সবাইকে জানানো হবে। তাই নিকট আত্মীয় ছাড়া কেউ সেখানে উপস্থিত ছিলেন না, নতুবা ব্যাপারটা পাসকার হতে সময় লাগতো না। বিরোধী দলও নেগেটিভ কিছু রটাতে কৃপণতা করতো না। আবেশের কাছের বলতে ওর সহকারী স্বামীর সহ আরও 3 জন আর চাচিমা উপস্থিত ছিলেন। বিয়ের কার্যক্রম যথাশীঘ্র শেষ করে ওনারা বিদায় নিলেন। এরপরই আবেশও ফোন কল পেয়ে বেরিয়ে গেল। শুধু রইল সুনয়না। একাকী সময় কাটাতে জানালার ধার ঘেঁষে দাঁড়িয়ে রইল।
আশেপাশে দু চোখ বুলিয়ে কত শত কথা ভাবতে থাকলো। মনে পড়ে গেল ওর আর অভিরূপের সুন্দর কিছু মুহূর্তের কথা, যেগুলো আজও স্মৃতির পাতায় অতি যত্নে তোলা হয়ে রয়েছে। অভিরূপের সঙ্গে ওর সম্পর্কের সময়সীমা মাত্র 21 দিনের। এই 21 দিনে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল সে। তবে অভিরূপ ফায়দা ওঠাতে অভিনয় করেছিল। অভিনয়ে সে খুবই পারদর্শী। হবেই তো, মোড়লের বড় ছেলে বলে কথা। সম্পর্কের 22 দিনের মাথায় সুনয়না জানতে পারে তার প্রিয় মানুষটি নেশাখোর, ধর্ষক এবং মিথ্যাবাদী। আর এর সত্য জেনেছিল ওর বাবার থেকে। তারপর নিজে খোঁজ নিয়েছে এবং প্রমাণও পেয়েছে। তখন কষ্ট পেলেও নিজেকে সামলে নিয়েছে। অভিরূপকে এই ব্যাপারে কিছু না বললেও এড়িয়ে চলতে শুরু করে সে। যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে নিজ হাতে। এর কয়েকদিন পরেই অভিরূপ আসল ব্যাপার আন্দাজ করে ওকে হুমকি দেয়, যেন মুখ না খোলে আর সে যেন তাকে শরীরে সঁপে দেয়, নয়তো ওর নামে খারাপ কথা রটাবে। সুনয়না রাজি ছিল না ওর প্রস্তাবে। যেখানে তার ভালোবাসার মূল্য নেই, সেখানে এসব প্রস্তাব মানার প্রশ্নই আসে না। তাছাড়া সে মানুষ নামক অভিরূপের আসক্তিতে ডুবেছিল, এই অমানুষের নয়। ওকে ভালো হওয়ার কথাও সে বলেছিল, এমনকি বিয়ের করার কথাও। অভিরূপ হেসে ওকে নোংরা গালি দিয়েছে। তাছাড়া ওর বাবার সঙ্গে মোড়ল সাহেবের খুব খাতির। ওনারা দুজনেই হিরোইন কেনাবেচা করতেন। সামান্য একটা ব্যাপারে ওনাদের ঝগড়া হয় এবং কথা বলা বন্ধ করে দেন। দিনকে দিন দুজনের রেষারেষি চলতে চলতে শত্রুতে রূপান্তরিত হয়। ততদিনে অভিরূপ তার সীমা অতিক্রম করা শুরু করে। আগে সে নিজে নোংরা কথা বলতো, পরে বন্ধুদেরও উস্কে দিত। সে বাইরে বের হতেও পারত না। একদিন অতিষ্ঠ হয়ে সুনয়না তার বাবাকে ব্যাপার সরাসরি জানায়। পরে এই নিয়ে ঝামেলা হয়ে পুরো গ্রামের লোক জেনে যায়। সবাইকে বোঝানো হয় সম্পত্তি লোভে সুনয়নার বাবা মেয়েকে অভিরূপের পেছনে লেলিয়েছেন। পুরো গ্রামের লোকজন দেখা হলেই ওদের অপমান করত, নয়তো খোঁচা মারত। কেউ বা বাড়ি বয়ে এসেও কথা শুনিয়ে যেতেন। হঠাৎই একদিন খবর আসে ওর বাবার গোডাউনে হিরোইন পাওয়া গেছে। পুলিশ ওনাকে ধরে নিয়েও গেছেন। এই খবরটা পুলিশকে দিয়েছিলেন মোড়ল সাহেব। 3 মাস সাজা ভোগ করে ওর বাবা ফিরেও আসে। তখন অভিরূপের লোকজন গ্রামে ছড়ায়। সুনয়না নাকি অভিরূপকে প্রতিদিন রাতে ডেকে নিত, না আসলে গলায় দড়ি দেওয়ার হুমকিও দিত। এই খবর শুনে গ্রামবাসী চটে গেল আর তাদের গ্রাম ছাড়ার জন্য চাপ দিতে থাকলো। সুনয়না ওদের গ্রামের স্কুলে পড়াতো, সেখান থেকেও তাকে অপমান করে বরখাস্ত করা হলো। পুলিশ ততদিনে ওর বাবার চালের গোডাউন বন্ধ করে দিয়েছে। অভাব অনটন, গ্রামবাসীর কথার খোঁচা, অভিরূপ ও তার বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল ওরা। রান্নার জন্য এক মুঠো চাল ছিল না ঘরে, তাই চাল আনতে সুনয়না বের হয়েছিল। আর সেদিনই আবেশের লোকজন ওকে কিডন্যাপ করে, বন্দি করে রাখে প্রাসাদের সুসজ্জিত ঘরে। তারপর আর জানা হয়নি ওর বাবা মায়ের কি খবর। তবে মোড়ল নিজে এসে ওকে জানিয়েছে ওর বাবা মাকে নাকি আবেশ খুন করেছে। ওনারা নাকি আবেশের নামে পুলিশ কেস করতে চেয়েছিলেন। এটা আবেশের পছন্দ হয়নি, তাই মেরে ফেলেছে ওনাদের। প্রথম প্রেম নাকি ভোলা যায় না। হঠাৎ কোনো এক মুহূর্তে তাকে মনে পড়ে দীর্ঘশ্বাস হয়ে বক্ষ পিঞ্জরায় বিঁধে থাকে। হোক সে ভালো অথবা মন্দ মানুষ, সর্বোপরি সেই ছিল প্রথম অনুভূতি এবং কল্পনার পুরুষ। সুনয়নাও তার প্রথম প্রিয়কে ভুলতে পারেনি, আর পারবেও না, কারণ সে প্রিয়ই তাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। প্রণয় নামক পবিত্র সম্পর্কে ঘৃণা আনতে বাধ্য করেছে। এখন জীবন তার, ইচ্ছেগুলো তার। তাই ওই মানুষটা আজ গুরুত্বহীন, অস্তিত্বহীন। নয়তো জীবন থমকে যেত, সেও নিঃশেষ হয়ে পড়ত। হয়নি বলেই জীবন থেকে বুঝেছে। প্রণয় ভয়ঙ্করী, প্রণয় সর্বকাশী, প্রণয় হৃদভঙ্গকারী, প্রণয় আর্তনাদের নীরব ঘাতক। রাত তখন 8:07। সুনয়না আবেশের কক্ষে শুয়ে বই পড়ছে। এত বড় বাড়িতে সে একা, ভয় লাগছে না। তবে কেউ থাকলে মন্দ হতো না। আবেশ সারাদিন আর বাড়িতে ফিরেনি, হয়তো নির্বাচনের কাজ দিয়ে মহাব্যস্ত। সুনয়না একাকী দিন পার করেছে, কখনো রান্না করে, টিভি দেখে অথবা বই পড়ে। এছাড়া
সারাদিনে সে অনেকবার অনুভবও করেছে আবেশকে বিয়ে করে তার আফসোস হচ্ছে না। কেন হচ্ছে না জানি না, তবে হচ্ছে না। 2.5 বছর ধরে লোকটাকে সে চেনে। আর যাই হোক, আবেশ অভিরূপের মতো নয়। সে পাগল প্রেমী, ভালোবাসতে জানে আর প্রিয়জনকে আদায় করতেও জানে। তবুও তার প্রতি কোনো অনুভূতি কাজ করে না, ভালোবাসার সাহস জাগে না। বোধহয় মনটা অকেজো হয়ে গেছে, অনুভূতি দ্বার বন্ধ হয়ে গেছে। তারপরও বিয়ে করার কারণ ওর একটা আশ্রয় প্রয়োজন, নিরাপদ আশ্রয়, আর সেটা আবেশ ছাড়া কারোর থেকেই পেত না। তখন খট করে একটা শব্দ হলো। সুরায়না উঠে বইটা রেখে ড্রয়িং রুমে গেল। আবেশ টান হয়ে সোফায় শুয়ে পড়েছে, হয়তো প্রচণ্ড ক্লান্ত সে, যদিও হওয়াটাই স্বাভাবিক। সুরায়নাকে এসে নিজের উপস্থিতি জানান দিয়ে বলল, ফ্রেশ হয়ে আসুন, ক্ষুধা লেগেছে। আবেশ চোখ বন্ধ করে মৃদু হাসল। এতদিন বাসায় এসে কথা বলার মতো কেউ ছিল না, অথচ আজ বাহ, বিয়ে করার সুফল বেশ মিষ্টি তো। আবেশকে হাসতে দেখে সুনয়না চলে গেল। একে একে খাবার বেড়ে টেবিলে রাখলো। আবেশ ফ্রেশ হয়ে এসে দেখে টেবিলে নানান পদের খাবার সাজানো, তাও কিছু বলল না, নিঃশব্দে চেয়ার টেনে বসলো। সুনয়না সামনের চেয়ারে ওর মুখোমুখি বসে নিজেও খাচ্ছে, যেন কেউ আর নেই এখানে। আবেশ খুব সীমিত খাবার নিয়ে খাওয়া আরম্ভ করলো। মাথা ব্যথায় অতিষ্ঠ সে। আজকে রোদে রোদে ঘুরতে হয়েছে, মাঠে দাঁড়িয়ে অনেকক্ষণ বক্তৃতা দিতে হয়েছে। কড়া রোদে ঘেমে নিয়ে পরিহিত শার্ট শরীরে শুকিয়েছে, জিরিয়ে নেওয়ার সময়টুকুও পায়নি সে। তাছাড়া প্রচণ্ড ধকল যাচ্ছে নির্বাচনের কাজ নিয়ে। আর কিছুদিন পরই নির্বাচন, তখন খানিকটা মুক্তি মিলবে। আবেশ আর চোখে সুনয়নার দিকে তাকালো। সে একমনে খাচ্ছে, তাই আবেশই মুখ খুলল। আজ আমাদের ফার্স্ট নাইট। হুম। এই রাতে নাকি বর বউকে কিছু উপহার দেয়, তোমার কি লাগবে বলো? যা চাই দিতে পারবেন না, তাই বলার প্রয়োজন মনে করছি না। সুস্থ সুন্দর একটা জীবনটা দেওয়া আপনার পক্ষে সম্ভব নয়। মুখ্য কথা, রাজনীতিবিদদের জীবন সুন্দর হয় না, এদের ব্যক্তিগত বলে কিচ্ছু থাকে না। তাই চেয়ে বৃথা এনার্জি নষ্ট করলাম না। আবেশ ওর মুখের দিকে তাকিয়ে আছে, মুখে তার মিটিমিটি হাসি। সুনয়না দেখে ভ্রুকুচকে তাকালে আবেশ বলল, একটা বিবাহিত মেয়ের জীবন সুন্দর হয় তার স্বামী সন্তান নিয়ে। সন্তানের কথা না হয় বাদই দিলাম, গাঢ় ভালোবাসার বাঁধন আটকে রাখি স্বামী নামক মানুষটিকে, খুব যত্নে আগলে রাখি তার সংসারকে। এর মধ্যে কোনোটাতেই তুমি আগ্রহী নাও। তাহলে সুন্দর জীবন পেতে হলে নিজেকেও কিছু করতে হবে, তবেই না ইচ্ছে পূরণ হয়। সুনয়না হাতে প্লেটটা নিয়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে রান্নাঘরে প্লেট ধুয়ে রেখে পানি খেয়ে চলে যাচ্ছিল। হঠাৎ কিছু একটা ভেবে পিছু ফিরে বলল, আর যাই হোক, একা একা তো আর সংসার হয় না, এর জন্য অনেক কিছু প্রয়োজন হয়। আর কি প্রয়োজন? মায়া, টান, অনুভূতি আর বিশ্বস্ত একজন মনের মানুষ। সে আছে, শুধু একটা বার সুযোগ দিয়েই দেখো। আবেশ মায়াবী চাহনিতে কথাটা বলল। সুনয়নার রুমে গিয়ে একটা চিরকুট লিখে আবেশকে এনে দিল। আজ রাতের মধ্যে উত্তরটা দিতে পারলে সুনয়নার সব পিছু টান ভুলে যাবে, আবেশকে আপন করে নেবে, আর দ্বিধা রাখবে না। কষ্টকে বিতাড়িত করে নতুন সুনয়নাকে উন্মোচিত করবে। আর যদি না পারে, তাহলে আবেশকে মাথা নত করতে হবে এবং অধিকার হারাবে। অচেনা এক যাত্রাপথ, চায় না যেতে কেউ। তোমার জন্যে আছে সে তাই, অনাকাঙ্ক্ষিত কেউ। আবেশ চিরকুট হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা বারবার ওকে বিপদে ফেলে দেয়। এ ধারার উত্তর পাওয়া এতটা সহজ নয়, কারণ সহজ হলে সুনয়না তাকে সমাধান করতে দিত না। আবেশ পুনরায় পড়ল, অচেনা এক যাত্রাপথ। এর মানে অচেনা অথবা ভিন্ন এক পথের কথা বলা হয়েছে। চায় না যেতে কেউ, অর্থাৎ সেই যাত্রাপথে কেউই যেতে চায় না। তোমার জন্য আছে সে তাই, অনাকাঙ্ক্ষিত কেউ। তাহলে এই 4 লাইনের মানে দাঁড়ায় অচেনা পথ, যেখানে কেউ যায় না বা যেতে চায় না, আর সেই পথেই ওর জন্য অনাকাঙ্ক্ষিত কেউ আছে। এখন প্রশ্ন হলো, সেটা কোন পথ, আর কে বা ওর অনাকাঙ্ক্ষিত কেউ? আবেশ রুম জুড়ে পায়চারি করছে আর ভাবছে, না, তাও হচ্ছে না। তখন সুনয়না এসে একবার ওকে দেখে
শুতে চলে গেল। অনেক রাত হয়েছে, সে জেগে আর কি করবে? যার কাজ সেই করুক, সে আপাতত ঘুমাক। তখনও আবেশ যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে উত্তরটা খুঁজে বের করার। কাগজ কলমে লিখে লিখেও বোঝার চেষ্টা করছে। রাত ধীরে ধীরে বাড়তে থাকলো, সময়ও দ্রুত গতিতে পেরিয়ে গেল। স্তব্ধ রুমে কেবল শুনশান নীরবতা। ঘুমে চোখ জোড়াও বন্ধ হয়ে আসছে, মাথা ব্যথাও বেড়েছে। এক মগ কফি পেলে বেশ হতো, কিন্তু শরীরে যে আর কুলাচ্ছে না। ক্লান্ত শরীরটা বিশ্রাম চাচ্ছে, অথচ মন চাচ্ছে ওর প্রিয়সীকে নিজের করে পাওয়ার লোভ। সুনয়নাকে পুনরায় স্বাভাবিক করার তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু তা কি সম্ভব? ওর চিরকুট অনুযায়ী অচেনা যাত্রাপথের শেষ নেই। সেই যাত্রাপথে অনাকাঙ্ক্ষিত কেউ থাকবেই বা কেন? এই পৃথিবীতে বর্তমানে সুনয়না ছাড়া ওর আপনজন কেউ নেই। যারা আছে সবাই টাকার পোকা। তাই অনাকাঙ্ক্ষিত কথাটা বারবার ভাবাচ্ছে। আবেশ সোফায় শুয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। ওর হাতের মুঠোয় এখনও সেই চিরকুটখানা। সিলিংয়ের বাতাসে তা মৃদুভাবে উড়ছে। পরের দিন সকালে সুনয়না নাস্তা তৈরি করে আবেশকে ডেকে তুলল। আবেশের মুখখানা তখনও বেশ থমথমে। হয়তো সে উত্তর খুঁজে পায়নি। ওর মুখভঙ্গি দেখে সুনয়না হেসে বলল, সময় তো প্রায় শেষের পথে। মৃত্যু। ভুল, অর্থাৎ আপনি হেরে গেলেন। তাহলে সঠিকটা কি? ফ্রেশ হয়ে আসুন, নাস্তা দিচ্ছি। সুনয়না আর কিছু বলার সুযোগ না দিয়ে উঠে চলে গেল। টেবিলে খাবার সাজিয়ে সংবাদপত্র নিয়ে নিজেও বসল। সে মুখে খাবার পুরে সংবাদপত্রের পাতা উল্টাচ্ছে আর খাচ্ছে। অর্থাৎ নির্বাচনের খবরটা দেখে ওর চোখ আটকে গেল। বেশ অবাক হয়ে পড়ল লেখাগুলো। আবেশ মুনতাসিরকে নিয়ে তুখর সমালোচনা করা হয়েছে। আম জনতা ও বিপরীত প্রার্থী কটাক্ষ করা কথাগুলো তুলে ধরা হয়েছে। সবচেয়ে অবাক করা ব্যাপার, আবেশ ওর নামে নির্বাচনের পোস্টার ছাপায়নি এবং তাকে উন্নয়নমূলক কাজেও কখনো দেখা যায়নি। যদি করত তাহলে সোশ্যাল মিডিয়াতে ছবি দেখা যেত অথবা বিভিন্ন ধরনের পোস্ট হতো। এসব কাজ করেনি বলে কারো চোখে পড়েনি। টাকার মায়াতে বোধহয় পোস্টার ছাপায়নি। অর্থাৎ সে প্রচণ্ড কৃপণ। তার দ্বারা আমজনতার সেবা করার কথা ভাবাও বোকামি। দেখা যাবে সরকারের দেওয়া টাকা সে তো নিজেই আত্মসাৎ করে বসে আছে। এখানে সব জেনে তাকে দায়িত্ব দেওয়া মানেই আমজনতাকে বিপদের সম্মুখে ফেলা। এটুকু পরে সুনয়না ভ্রু জোড়া কুঁচকে নিল। শব্দ শুনে সামনে তাকিয়ে দেখে আবেশ এসে বসেছে, তবে নাস্তা না নিয়ে চুপ করে আছে। মুখে বিরক্তের ছাপ স্পষ্ট। সুনয়না ওকে খাবার বেড়ে দিয়ে বলল, কবর। মানে? উত্তরটা হলো কবর। আবেশ হতবাক হয়ে সুনয়নার দিকে তাকিয়ে আছে। এমন ধাঁধার মানে কি? গত রাতে এত ভেবে ছন্দ অনুযায়ী ওর মনে হয়েছে উত্তরটা মৃত্যু হবে। মৃত্যুর যাত্রাপথে কেউ যেতে চায় না, আবার মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। অর্থাৎ তার ধারণা অনুযায়ী উত্তরটা ভুল। সুনয়নার উত্তর সঠিক, কিন্তু প্রশ্ন হলো কবরে ওর অনাকাঙ্ক্ষিত কে আছে? কার কথাই বা বোঝানো হচ্ছে? এ কেমন বলকধাঁধা! এখন জিজ্ঞাসা করলো এই মেয়ে কিচ্ছু বলবে না। তাই মনের মধ্যে একটা কিন্তু নিয়ে খাওয়াতে মন দিল। ওকে নিশ্চুপ দেখে সুনয়না জিজ্ঞাসা করলো, পোস্টার ছাপাননি কেন? আমজনতা আপনাকে না চিনলে ভোট পাবেন কিভাবে? রাজনীতির কথা ছাড়ো, শাস্তি স্বরূপ কি করতে হবে? যথাশীঘ্রই জানিয়ে দেব। তার নির্বাচন হবে কবে? দেরি আছে। তাহলে আজ রাতে আমরা বের হব। কোথায়, কেন, তার উত্তর পরে পাবেন। এই কথা বলার পর আর কোনো কথায় থাকে না। দেখা যাক আবার কোন গোলকধাঁধায় ফেলে। আবেশ হ্যাঁসূচক মাথা নাড়িয়ে হাত ধুয়ে উঠে পড়ল। আজকাল অকারণে মেয়েটার অবান্তর কথাবার্তা ওর কাজকর্মে প্রশ্রয় দেয়। কেন জানি সে চাইলেও কঠিন হতে পারে না। আবেশের ওর কাছে একরূপ আর বাইরে অন্যরূপ। সুনয়না রান্নাঘরে সব গুছিয়ে রুমে গেল। আবেশ বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর ফোনে কারো সঙ্গে কথা বলছে। বোধহয় জরুরি কিছু ব্যাপার। তার মুখভঙ্গি দেখে তাই মনে হচ্ছে। সুনয়না পাশের রুমে গিয়ে নিজেও তৈরি হয়ে ছোট্ট ব্যাগে দরকারি জিনিসপত্র গুছিয়ে নিল। ড্রেসিং টেবিলে নিজেকে একবার দেখে বের হতেই আবেশের মুখোমুখি হলো।
আবেশ ওর আপাতমস্তক দেখে বলল, কোথায় যাচ্ছ? সুনয়না ওর সামনে হাঁটতে হাঁটতে জবাব দিল। শ্বশুরবাড়ি আমাকে পৌঁছে দিয়ে তারপর কাজে যান। আবেশ ওখানে দাঁড়িয়ে থেকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এই মেয়ের মাথায় কখন কি ঘোরে বোঝা মুশকিল। ওকে যে কিছু বলবে তার সুযোগ সুনয়না দেয়নি, বরং আগেভাগে গাড়িতে উঠে বসে আছে। সেও বাড়ির দরজা লক করে ওকে নিয়ে বেরিয়ে গেল। কালো রঙা কাচের মধ্যে দিয়ে সুনয়না বাইরে তাকিয়ে আছে, না জানি আবার কি ঘুট পাকাচ্ছে। এসব ভেবে আবেশ হাসল। সত্যি বলতে ওকে বাসায় একা রেখে গেলে প্রচণ্ড টেনশন হয়, কাজে মন দিতে পারে না। আজকে অন্তত কিছুটা নিশ্চিন্তে থাকবে। এখন মুখ্য কথা সকলের সঙ্গে মানিয়ে নিতে পারলেই হয়। ঘণ্টাখানিক পর আবেশ ওকে নিয়ে ওদের বাড়িতে প্রবেশ করলো, যেখানে বাবা মা ব্যতীত সবাই আছেন। সে আসার আগে চাচিমাকে মেসেজ করে জানিয়েছে যাতে সকলেই উপস্থিত থাকেন। আছেনও তাই, স্বেচ্ছায় বা অনিচ্ছায়। আবেশ সুনয়নাকে সবার সঙ্গে নিজের অর্ধাঙ্গিনীর পরিচয় করিয়ে দিল এবং জানিয়ে দিল সে আজ থেকে এখানে থাকবে। বাড়ির বউ বাড়িতে থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এই নিয়ে কথা বলার কি আছে। এভাবে চাচিমা বকলেন। আবেশের ফুপিও সুনয়নাকে সাদরে গ্রহণ করলেন। সুনয়না চুপ করে বাড়ির সব সদস্যদের দেখছে। আবেশের ফুপির এক ছেলে রন ও মেয়ে লুবানা, আর চাচিমার 2 মেয়ে কথা ও কলি। রন এই বাড়ির সবচেয়ে ছোট সদস্য, বয়স 14। লুবানা কথা আর কলির চেয়ে 4 বছরের বড়। কথা ও কলি 1.5-2 বছরের ছোট বড়। রনরা এখানেই থাকে। তার বাবার কথা সুনয়না জানে না। আবেশের চাচা টুকটাক কথাবার্তা বলে বেরিয়ে গেলেন। বাকিদের মধ্যে সুনয়নাকে নিয়ে টুকটাক কথাবার্তা চলতেই থাকলো। ওনাদের সবার মুখেই হাসি। কার হাসিতে কতটুকু ঘ্যাপলা আছে আপাতত ধরা গেল না, তবে মিলমিশ দেখে ভালোই মনে হচ্ছে। তখন আবেশ জরুরি কল পেয়ে কথা বলতে বলতে বেরিয়ে গেল, আর যাওয়ার আগে চোখে চোখ রাখলো সুনয়নার। সুনয়না মনে মনে হাসলো, এই লোকটা আসলেই পাগল, আর পাগল প্রেমিককে দূরে ঠেলতে নেই। জীবনে একটা পাগল পুরুষ থাকার ভাগ্যের ব্যাপার, যারা কারণে অকারণে প্রচুর ভালোবাসবে, সযত্নে আগলে নেবে বক্ষ পিঞ্জিরায়। এসব ভেবে সুনয়না পুনরায় মৃদু হাসল। জীবনে আরেকবার ভালোবাসার যুদ্ধে সে নেমেছে। বারবার ঠকবে এমন তো নয়। তাছাড়া এবার একজন পুরুষের হাতকে আগলে ধরার সিদ্ধান্ত নিয়েছে, কাপুরুষের নয়। কাপুরুষরা তো অভিনয়ের দ্বারা ঠকাতে পারে, খেলতে পারে, কখনো বা ভালোবাসার দোহায় কুৎসা রটাতে পারে। সুনয়না এসব ভেবে আশেপাশে তাকালো। ড্রয়িং রুমে বুলাতেই তার খেয়াল হলো বাকিরা কেউ কথা বলছে না। সে ঘাড় ঘুরিয়ে তাকাতেই কেউ একজন ওর গালে 2 থাপ্পড় বসিয়ে দিল। আচমকা এমন হওয়াতে সে বুঝতে কিছুটা সময় নিল। চোখ তুলে তাকিয়ে দেখে অতি সুন্দরী মেয়েটা ওকে মেরেছে। কিছুক্ষণ আগে যাকে ননদ বলে পরিচয় করে দিয়েছিল চাচি শাশুড়ি, নাম বলেছিল লুবানা। তবে মারের কারণ ওর বোধগম্য হলো না। লুবানা অকথ্য ভাষায় ওকে গালি দিতে থাকলো। বাকিরা ওকে চুপ করতে বলেও লুবানা থামছে না। আবেশ ফাইল নিতে ফিরে এসে দরজায় দাঁড়িয়ে পুরো ঘটনাটায় দেখল। ওকে দেখে সুনয়না চুপ করে থাকার সিদ্ধান্ত নিল, দেখা যাক সে কি করে। আবেশ ধীর পায়ে এগিয়ে এসে ঘড়ি দেখে বলল, 5 মিনিটের মধ্যে আমার বাসা থেকে বেরিয়ে যাও, নতুবা তোর কি করেই দেখতে দাঁড়িয়ে থাক। ভাই তুই? আমি বউ পাগল, আর কিছু? এবার বের হও। আবেশকে দেখে লুবানা হতবাক হয়ে গায়ে করতে লাগলো। কোনো কাজ হলো না। অবশেষে ভদ্রমেয়ের মতো বেরিয়েও গেল। সে এখন ছোট মামার কাছে গিয়ে নালিশ করবে। আজ দুপুর 2:30টায় আমজাদ হোসেনের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে একদল ছেলেকে আদেশ দিচ্ছেন আবেশকে মেরে ফেলার এবং রেডিসন হোটেলে রুম বুক করে মেয়ের ব্যবস্থা রাখতে। এমনকি উচ্চ পদের লোকদেরও নাম ধরে অকথ্য ভাষায় গালাগাল করেছেন। এছাড়াও উনি গরিবদের মাঝে যে খাদ্য বস্ত্র দান করেছে তা নিয়েও প্রচণ্ড রাগ প্রকাশ করেছেন। বস্তির মানুষদের ছোটলোক সম্বোধন করেছেন। হঠাৎ এমন ভিডিও ভাইরাল হওয়াতে আমজাদ হোসেন হতভম্ব। ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ারের যেন ঝড় বইছে। ওনাকেও আমজনতা গালি দিয়ে ধুয়ে দিচ্ছেন। নির্বাচনের আগ মুহূর্তে এমন কিছু হয়ে যেন সব পরিকল্পনা ভেস্তে দিল। বস্তির লোকগুলো ক্ষেপে
রাস্তায় মিছিল করতে আরম্ভও করেছে। সাংবাদিকরা সেটা লাইভে দেখাচ্ছে এবং আমজাদ হোসেনের প্রতি জনতার বর্তমান মনোভাবটা কেমন তা সরাসরি জনতার থেকেই শুনছে। কেউ কেউ ওনাকে গালি দিচ্ছে, তো কেউ বা ওনার কাজে হতবাক। আর একজন তো বলেই ফেললেন, প্রাণ থাকতে ওই কুত্তাকে জীবনেও ভোট দেবো না। এছাড়াও উচ্চ পদের লোকজনরা নিজেদের ক্ষমতা দেখাতে লাগলেন। আমজাদ সাহেব নির্বাচন যেন করতেই না পারে সেই ব্যবস্থা করতে থাকলেন। ওনারা গালি হজম করার মতো ব্যক্তি কেউই নন। তাছাড়া দাপট ওনাদেরও আছে, তাহলে গালি হজম করবে কেন? উনি নির্বাচনে জয়ী না হতেই বুড়ো আঙুল দেখাচ্ছে। জয়ী হলে তো কথাই নেই, তাহলে নির্বাচন থেকেই ওনাকে বহিষ্কার করা হোক, এই নিয়েও তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। টেলিভিশনে ব্রেকিং নিউজ দেখে আমজাদ হোসেন মাথায় হাত দিয়ে বসে আছেন। সব চাল এভাবে নষ্ট হবে কল্পনাও করেনি। তিনি খোঁজ নিয়ে জানলেন কাজটি আবেশ করেছে। আবেশেরই এক লোক এখান থেকে তথ্য নিয়ে আবেশকে দিয়েছে, আর আবেশ সযত্নে সেটা ভাইরাল করেছে। এতদিন নিশ্চুপ থেকে আবেশ জায়গা মতোই টোপ ফেলেছে। এখন ওর বিপরীত প্রার্থীও নেই, অর্থাৎ আটকায় কে তাকে? এতদিন যারা টাকা খেয়ে নাম প্রচার করেছিল না, তারাও পাল্টি খেয়ে সরে পড়েছে। তাদেরও বর্তমানে খোঁজ পাওয়া যাচ্ছে না। কেউ তাদের গুম অথবা গুণ করেনি, তারা স্বেচ্ছায় সরে গেছে। আমজাদ সাহেব উপায়ান্তর না পেয়ে ফোন বন্ধ করে বসে রইলেন। এরই মধ্যে ওনার স্ত্রীও ঝগড়াঝাটি করে মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেছেন। যে লোক বাড়িতে বউ থাকতে বাইরে মেয়ে নিয়ে ফুর্তি করে, তার সঙ্গে উনি সংসার করবে না। এই লোক মানুষ না, পশুর অধম। যার মেয়ের মুখের দিকে চেয়ে বিবেক জাগ্রত হয় না, তার সঙ্গে সংসার করে যান কয়লা করার মানেই হয় না। এর পূর্বেও তিনি এহেন কাজ করেছিলেন, ভালো হওয়ার সুযোগ দিয়েছিলেন, কিন্তু আর না। কয়লা ধুলে ময়লা যায় না, এটাই তার জলজান্ত প্রমাণ। একদিনে একটার পর একটা ঘটনা ঘটাতে আমজাদ সাহেবের প্রেশার বেড়ে গেল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বিছানায় শুয়ে রইলেন। টাকাও গেল, ক্ষমতাও গেল, এমনকি সাজানো সংসারও। সুনয়না রনকে সঙ্গে নিয়ে পুরো বাড়ি ঘুরে দেখছে। এর মধ্যে রনের সঙ্গে ওর ভীষণ ভাব হয়েছে। বাড়ির প্রতিটা সদস্যকে কেমন তাও জেনেছে। রন একটু বোকা টাইপের ছেলে, তবে খুব মিশুক। তার মনে খুব দুঃখ ছিল। সে চোখে চশমা পরে, এতে নাকি অনেকে চার চোখ অথবা কানা বলে। এ নিয়ে খুব কান্নাকাটিও করেছে। কিন্তু আবেশ যখন বলেছে বুদ্ধিমানরা চশমা পরে, বুদ্ধির ভারে নাকি তারা চোখে কম দেখে, অর্থাৎ চোখের সমস্যা হলেও তারা প্রচুর বুদ্ধিমান, তারপর থেকে ওর সব দুঃখ চলে গেছে। এখন কেউ কানা বা চার চোখ বললে সে মিটিমিটি হাসে। এর মানে সে কানা হলেও বুদ্ধিমান, এটা ভেবে বেজায় খুশি। এসব নিয়ে গল্প করতে করতে সুনয়না আবেশের রুমে প্রবেশ করলো। পরিপাটি সুন্দর একটা রুম। রুমটিতে নাকি কারো অবাধ চলাচল নিষিদ্ধ ছিল, তবে ওর জন্য উন্মুক্ত করা হয়েছে, কারণ তার বৈধ লাইসেন্স আছে। সুনয়না চারপাশে চোখ বুলিয়ে রনের পাশে বসে বলল, তোমার আবেশ ভাইয়ার একটা সিক্রেট বলতে পারবে? আবির ভাইয়ের পেটে প্রচুর কাতকত। কথাটা বলে সে নিজেই খিলখিল করে হাসতে লাগলো। এটা কারো সিক্রেট হতে পারে? একেই বলে বাচ্চা। সুনয়না মৃদু হেসে পুনরায় ওর সঙ্গে গল্পে মেতে উঠল। যা জানার নিজের না হয় জেনে নেবে, অযথা এনার্জি নষ্ট না করাই শ্রেয়। রনের সঙ্গে সময় কাটিয়ে সুনয়না নিচে গেল। ফুপি ও চাচি শাশুড়ি ওনারা রান্নাঘরের কাজে ব্যস্ত। সেও গেল হাতে হাতে কাজ এগিয়ে দেওয়ার জন্য, তবে ওনারা করতে দিলেন না, বরং রুমে যাওয়ার তাগাদ দিলেন। সুনয়নাও বাধ্য হয়েই রুমে ফিরে গোসল সেরে বই নিয়ে বসল। সময়টা তো অতিবাহিত করতে হবে। আবেশের আর খোঁজ পায়নি সে, হয়তো ব্যস্ত খুব, নয়তো ওর কথা স্মরণে নেই। অবান্তর ভাবনা সরিয়ে সুনয়না বইতে মনোনিবেশ করল। শেষ বিকেলে ক্লান্ত ঘরমাক্ত শরীরে আবেশ বাসায় ফিরল। ড্রয়িং রুমে কাউকে না দেখে ওর রুমের দিকে পা বাড়ালো। সুনয়না তখন ভাত ঘুম দিচ্ছিল। আবেশ ওকে ঘুমাতে দেখে নিঃশব্দে ওয়াশরুমে চলে গেল। সময় নিয়ে ফ্রেশ হয়ে তোয়ালে বারান্দায় মেলে বসতে সুনয়না বলল, আপনার কি হার্বাল জনিত সমস্যা আছে? আবেশ ভ্রুকুচকে ওর দিকে তাকালো। এবার কেমন প্রশ্ন! এমন কথা কেউ কাউকে বলতে পারে? আবেশও মুখ চোরা, তাই পাল্টা প্রশ্ন ছুড়ল। সন্দেহ হওয়ার কারণ? সুনয়না আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো।
শাড়ির কুচি দুবার ঝাঁকি দিয়ে চিরুনি হাতে নিয়ে চুল আঁচড়াতে লাগলো। ও দৃষ্টি নিবদ্ধ অদূরে থাকা নারিকেল গাছটার দিকে। একটা কাঠবিড়ালি দ্রুত গতিতে একবার উঠছে, পরক্ষণেই নামছে। এহেন কাজে হয়তো অবুঝ প্রাণীটি ভীষণ মজা পাচ্ছে। এই দৃশ্যটা মনোযোগ সহকারে দেখছে সে। আর আবেশ এখনও ওর কথার মানে খুঁজছে। সত্যি বলতে সেও কিছুটা সময় নিচ্ছে, মেয়েটা যাতে সহজ হতে পারে, সম্পর্কটাও স্বাভাবিক হয়। দীর্ঘ 2.5 বছর চেনা হয়েও ওরা একে অপরের কাছে অচেনার মতোই। তাছাড়া ঠিকমতো কথা হয়নি তাদের। তাই হঠাৎ এমন কিছু পদক্ষেপ নিলে সুনয়না ভাবত তাকে নয়, তার শরীরকে ভালোবাসে। মুখ্য কথা, এই মেয়ের মুখে কিচ্ছু বাঁধে না, বলবেও সে। এইসব ভেবে নিজেকে সামলে নিয়েছে সে। তার মানে এই না শারীরিক সমস্যায় ভুক্তভোগী সে। আবেশ পানি পান না করে গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সুনয়না ততক্ষণে চুলে খোপা বেঁধে ফেলেছে। ওর দিকে তাকিয়ে আবেশ কিছু বলার আগে সুনয়না বলল, আপনার ফুপি আমাকে এইসব জিজ্ঞাসা করেছিলেন, আমি জবাব দিতে পারিনি। কি বলার উচিত বলে দিন, পরবর্তীতে জিজ্ঞাসা করলে যাতে বলতে পারি। ফুপি হঠাৎ এ কথা বললেন কেন? নতুন বউদের মতো আমার স্কিন চকচক করছে না তাই। তুমি কিছু বললে না? বলছি, তবে বিশ্বাস করেনি। বরং উনি বললেন আপনার কোনো সমস্যা থাকলে জানাতে। এইসব ব্যাপারে লজ্জা পেয়ে বসে থাকলে চলবে না। আবেশ কিছু বলার ভাষা খুঁজে পেল না, তাই টিভি ছেড়ে সুনয়নার কোলে মাথা রেখে হাত টেনে চুলের ভাঁজে রাখল। অর্থাৎ চুল টেনে দিতে হবে। সুনয়না কিছুক্ষণ থম মেরে বসে থেকে ধীর গতিতে চুল টানতে লাগলো। ভেজা চুলে পানিতে জপজপ করছে, ভালোভাবে মোছনি। সুনয়না ওর শাড়ির আঁচল টেনে মুছতে থাকলো। আবেশ চোখ বন্ধ করে আছে, গভীর ভাবনায় মগ্ন সে। টিভিতে তখন আমজাদ হোসেনের খবরটা দেখাচ্ছে, ভিডিও সহ। সুনয়না খবরটা দেখে আবেশের দিকে তাকালো। আবেশ তখন চোখ জোড়া বন্ধ করে বিড়বিড় করে আওড়ালো, অখণ্ডিত এক স্বপ্নমালা, শুক্রাজ্য পূর্বে ভাটা, রাঙা তরল শরীর বেয়ে আত্মা কাপুক দর্শনেতে। উপরোক্ত ছন্দ আওড়িয়ে আবেশ জিজ্ঞাসা করলো, এর মানে কি? রক্ত কার? আবেশের প্রশ্নকে সুনিপুণভাবে এড়িয়ে সুনয়না হেসে বলল, আমি আপনাকে একটা উপহার দিতে চাই। কি উপহার শুনি? কবর। আবেশ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। কেউ কাউকে কবর উপহার দিতে পারে? 27 বছরের জীবনে কখনো কথা শোনেনি। মেয়েটা পাগল নাকি? তাকে বোকা বানাচ্ছে। যদিও অহেতুক ফাজলামি করার মেয়ে সে না, তবুও বলার আগে ভেবে তো বলা উচিত, যাতে শ্রোতা কিচ্ছু বলার ভাষা খুঁজে পায়। তাছাড়া মুখ্য কথা, সে কার কবরের কথা বলছে, তাও একবার নয়, বারবার। আবেশ কৌতূহল দমাতে না পেরে পুনরায় প্রশ্ন ছুড়ল, কার কবর? খুব কাছের কারো। কথাটা বলে সুনয়না মুচকি হাসল। আবেশ ভ্রুজোড়া কুঁচকে বিরক্ত নিয়ে তাকিয়ে রইল। মেয়েটাকে যা জিজ্ঞাসা করবে তাই বলবে, বাড়তি একটা কথাও বলবে না। বললে যেন খুব ক্ষতি হয়ে যাবে। সুনয়না একবার ঘড়ির দিকে তাকিয়ে চুলে পুনরায় হাত ডুবালো। এক মনে আবেশের চুল টানছে আর মিটিমিটি হাসছ। আবেশের গুরুগম্ভীর চিন্তিত মুখখানা তার কাছে বেশ লাগছে। তখন নিচে থেকে রন সুনয়নাকে ডেকে উঠল। একের পর এক ডাক ভেসে আসছে, থামাথামির নাম নেই। ছেলেটা হয়তো তেঁতুল কিনে এনেছে, সকালবেলা বলেছিল কিনে আনবে, তারপর দুজন বসে গল্প করবে আর তেঁতুল খাবে। রন ছেলে হয়ে প্রচুর টক খেতে পারে। বাসায় ওর জন্য নাকি আচার রাখা যায় না, একটু আধটু নয়, পুরো বয়াম নিয়ে বসে সাবার করে। সেই তুলনায় সুনয়না টক খায় না, মূলত খেতে পারে না। কী কারণে সেও বোঝে না, বোঝার চেষ্টাও করেনি যদিও। রনের হাঁক ডাকে সুনয়না আবেশকে সরিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। কিছু একটা ভেবে পিছু ফিরে একবার তাকিয়ে হাসল। আবেশ দেখে কিছুই বলল না। সে নিশ্চুপ হয়ে উপরোক্ত কথাটা ভাবছে। সুনয়নার অতীত সম্পর্কে সে সম্পূর্ণ অবগত, এমনকি অভিরূপের কথাও। সে এটাও জানে মাঝরাতে প্রাসাদের দিঘিটিতে অভিরূপ রোজ গোসলে নামে, একদম গভীর রাতে। ডুব দিতে দিতেই মাঝে থেকে হঠাৎ উধা হয়ে যায়। মূলত এটা করে সুনয়নাকে সে ভয় দেখাতো, যাতে সুনয়না ভাবে মানবটি অশরীরী কেউ। অভিরূপ দিঘির মাঝখানে গিয়ে ডুব দিয়ে একেবারে পাড়ে গিয়ে ওঠে। এই কাজ করতেই প্রশিক্ষণও নিয়েছে, কারণ সে একজন সাঁতারু।
সময় ঠিক করে দিঘিতে নামে চর্চা করতে, কত মিনিটে পাড়ে পৌঁছাচ্ছে দেখার জন্য। এটা রাতে করলে দুটো কাজই সফল হচ্ছিল তার। কিন্তু দুর্ভাগ্যবশত সুনানা যখন ভয় পেল না, তখন সে অন্য পথ বের করলো। প্রাসাদের ভৃত্যকে সুনানার খাবারে বিষ মিশাতে হুকুম দিয়েছিল। এই কাজ করেনি রমেলা নামক ভৃত্য। সেই রাগ তুললে রামেলার প্রতিবন্ধী বোনকে ধর্ষণ করেছে অভিরূপ। মেয়েটির লাশের চিহ্নটুকুও রাখেনি। তখন আর আবেশ বসে থাকেনি, ওকে ধরে এনে চোখ মুখ বেঁধে উত্তম মাধ্যম দিয়েছিল। 8 মাস হসপিটালে ছিল। তবে ওকে কে বা কারা মেরেছিল আন্দাজ করলেও কিছুই বলেনি, কারণ বললে আরেক দফা মারত সে। যখন দেখলো ওরা সুনয়নাকে মেরে ফেলার ফন্দি করেছে, তখন মোড়লকে দিয়ে একটা দলিলে সই করিয়েছিল। তাতে লেখা ছিল সুনয়নার গায়ে আঁচড় পড়লে মোড়লের কলিজা কেটে নেবে সে। তারপর থেকে মোড়ল সুনয়নার নিরাপত্তার আরও জোরদার করেছিল। মোড়ল তার মামা হলেও সম্পর্ক সাপে নেউলে। তার একমাত্র কারণ সুনয়না। মোড়ল কিছুতেই সুনয়নাকে প্রাসাদে রাখতে চাচ্ছিলেন না, কারণ সে ওনার শত্রুর মেয়ে, আর শত্রুর মেয়ে শত্রুই হয়। তারপর আবেশের কাছে বাধ্য হয়ে সুনয়নাকে রেখেছিলেন। তখন ওনার মনে চলছিল অন্য ভাবনা। একের পর এক চেষ্টাও যখন উনি ফায়দা ওঠাতে পারলেন না, তখন আবেশের নামে মিথ্যা গুজব প্রচার করলেন। বারবার বোঝাতে লাগলেন সে সুনয়নার বাবা মাকে খুন করেছে, অথচ এটা সম্পূর্ণ মিথ্যে। অভিরূপ সুনয়নার পরিবারকে শেষ করেছে, কারণ ওনারা অভিরূপের নামে কেস করেছিল। এ নিয়ে পুলিশ খুব ঝামেলা করেছিল। সেই রাগ তুললেই, আর সেদিন সুনয়নাকে বাজার থেকে ওর লোক তুলে এনেছিল অভিরূপের লোকেরা। অবলা মেয়েটার ক্ষতি হচ্ছে জেনে চুপ থাকতে পারেনি সে। সেদিন একটা কাজে গ্রামে এখানে ছিল, ভেবেছিল মেয়েটাকে বাঁচিয়ে ওরই আত্মীয় বা নিরাপদ কোনো স্থানে পৌঁছে দেবে, যাতে মেয়েটা প্রাণে বেঁচে যায়। কিন্তু সুনয়নাকে দেখে ওর মন অন্য কথা বলেছিল। নিষিদ্ধ অনুভূতির জাগ্রত হচ্ছিল। অকেজ মন প্রণয় নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছিল। বাবা মাহীন জীবনে সে প্রাণের মায়া কখনোই করেনি। একাকী জীবনে কাউকে জড়াতেও চায়নি। প্রেম প্রীতির প্রতি ব্যাপক অনীহা বিধায় জড়ানোর আগ্রহ দেখায়নি। কিন্তু হঠাৎই সুনয়নাকে তার ভালো লাগে। বিশেষ করে ওর চোখ জোড়াতে আকৃষ্ট হয়েছিল সে। তারপর থেকে কারণে অকারণে ভালোবেসে ফেলে মেয়েটাকে। অদৃশ্য ছায়া হয়ে থাকে মেয়েটির পাশে। তবুও মেয়েটি ওর প্রতি নিষ্ঠুর পাষাণী। সে সর্বদা নিজেকে গুটিয়ে রাখে। ওর প্রতিটা বাক্যে রহস্যের জাল বিস্তার করে। আবেশ শত চেষ্টা করেও সেই রহস্য জাল ছিঁড়তে পারে না। ভাবনা ছেদ ঘটিয়ে আবেশ বাঁচতে থাকা ওর ফোন হাতে নিল। কথা বলে কল কেটে ওভাবেই শুয়ে রইল। আমজাদ হোসেনকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। উত্তাল জনতা বাদ দিতে বাধ্য করেছেন। এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আমজাদ সাহেব অনেক চেষ্টা করেও কিচ্ছু করতে পারেনি। হয়তো পারতেন, যদি না ড্রাগ কেনাবেচার মিটিং ভাইরাল না হতো, বুয়াকে হুমকি দিয়ে ধর্ষণের গুঞ্জন না উঠত। এই ঘটনার পর আম জনতা আরও ক্ষিপ্ত। মূলত এ কারণে ওপর মহলে এমন সিদ্ধান্ত নিয়েছেন, নয়তো হিতে বিপরীত হতো। আগামী সপ্তাহে নির্বাচন। আবেশ জানে তার জয় নিশ্চিত। এই জন্য সে আপাতত চিন্তামুক্ত। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। ধীরে ধীরে সময় গড়িয়ে যাচ্ছে। সন্ধ্যার পরপরই আবেশের সঙ্গে সুনয়না বাইরে বেরিয়েছে। বাড়ির কেউ সরাসরি কিছু না বললেও ওরা যাওয়ার পর ফুপি খুব চেঁচামেচি করলেন। ওনার আদরের মেয়েটা বাসায় থাকতে পারছে না। আবেশের কড়া নিষেধ আছে। লুবানা বাবার কাছে গেছে। ওখানে ওর সৎমা কথায় কথায় খোঁচা মারছে, চলে যাওয়ার জন্য অপমান করছে। লুবানার বাবা দেখেও কিছুই বলছেন না। মেয়েটা এখন বাসায় আসার জন্য কাঁদছে। মা হয়ে মেয়ের কান্না ওনার সহ্য হচ্ছে না। তাছাড়া ওনার স্বামী দ্বিতীয় বিয়ের করার পর ওনারা এখানেই থাকেন। ওদিকে পিছু ফিরেও তাকান না। অথচ মেয়েটার জন্য ফোন করে কিছু বলতে যেয়ে অপমানিত হতে হলো। ওনার স্বামীও অপরিচিতদের মতো আচরণ করলো। সব হয়েছে ওই মেয়ের জন্য। নয়তো আবেশ এমন করার ছেলেই নয়, নতুবা বোনের সঙ্গে কেউ এমন করে? লুবানা ওকে জ্বালিয়ে মারে, কই এমন তো করেনি কখনো। অথচ এই মেয়েটা আসতে না আসতে সংসারে ফাটল ধরল। চাচা চাচির কথাও আবেশ শুনবে না। সে তার মর্জি মতোই চলবে। বিয়ে করে আবেশ সত্যি পর হয়ে গেছে। এখন এসব বিলাপ করে ফুপি কাঁদলেন। কথা আর কলি ফুপির কান্না দেখে মুখ টিপে হাসছে। তারা খুব খুশি হয়েছে।
কয়েক ঘন্টা পর আবেশকে নিয়ে সুনয়না প্রাসাদের ভেতরে প্রবেশ করলো। চারদিক খুটখুটে অন্ধকার। বর্তমানে এখানে কেউ আসে না। সুনয়না যাওয়ার পর ভৃত্যরা মোড়লের বাড়ি কাজ করে, যদিও তারা আগে মোড়লের বাড়িতে নিয়োজিত ছিল। বর্তমানে কারো প্রবেশের অনুমতি নেই প্রাসাদে। কড়া নিষেধ মোড়লের, এমনকি ঝাড়পোছ করতেও না। তাছাড়া ওদের আসার খবর কেউ জানে না। এমন হুট করে আসার কারণ আবেশের অজানা। তবু বিরক্ত নিয়ে সুনয়নার হাত ধরে সামনের দিকে এগোচ্ছে, হাতে একটা টর্চ লাইট। ওটার সাহায্যে পথ দেখে দেখে ওরা হাঁটছে। সুনয়না ওকে নিয়ে নিচতলার এক বন্ধ রুমের সামনে দাঁড়াল। হাতের মুঠোয় থাকা এক গোছা চাবি থেকে একটা চাবি নিয়ে তালা খোলার খুব চেষ্টা করলো। মরিচে ধরা তালা খুলতে কিছুটা সময় ব্যয় হলো। আবেশ খুব অবাক হলো ওর কাছে রুমের চাবি দেখে। তাও কিছু জিজ্ঞাসা করলো না, বলার হলে সে এমনিই বলবে। দুজনে খুব সাবধানে ভেতরে প্রবেশ করলো। অনেকদিন যাবৎ রুমটা বন্ধ থাকায় গন্ধ বেরোচ্ছে। আবেশ টর্চ দিয়ে পুরো রুমে চোখ বুলিয়ে নিল। রুমের আনাচে কানাচে মাকড়সা বাসা বেঁধেছে, তাও পুরো রুমের দেওয়াল জুড়ে। দু একটা ইঁদুর ছোটাছুটি করছে। চার দেওয়ালেই নর্তকীদের অশ্লীল ছবি টানানো, যেগুলো দেখে দ্বিতীয়বার দেখার রুচি আসবে না। এই রুমটা বোধহয় বাইজিতের নৃত্যখানা ছিল। তাদের দল বেঁধে দাঁড়ানো ছবিও আছে। তাছাড়া নাচ গানের কিছু বিভিন্ন সরঞ্জামও আছে। তাদের ধুলোবালি জমে আছে, যেন কত বছর কারো হাতের ছোঁয়া পায়নি। এক পাশের দেওয়াল ঘেঁষে রাখা ঘুঙুরের বক্স, ওপরে ঢাকনা খোলা বিধায় দেখা যাচ্ছে সেগুলোতে জং ধরে নষ্ট হয়ে গেছে। সুনয়না এতক্ষণ দাঁড়িয়ে আবেশের দৃষ্টি পরীক্ষা করছিল। আবেশ যখন ওর দিকে তাকালো, তখন ইশারায় মেঝের মাঝখানে তাকাতে বলো। আবেশ তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি আছে সেখানে। বেশ উঁচু করে মাটির ঢিবি তৈরি করা। আবেশ এবার মুখ খুলল। কি এটা? কবর। কার? বায়াজিদের নাকি? না, আপনার বাবার। সুনয়নার কথা শুনে আবেশ বজ্রহাতের দৃষ্টিতে তাকালো। সে ভুল শুনেছে ভেবে পুনরায় জিজ্ঞাসা করলো। সুনয়না নিষ্ঠুরের মতন একই জবাব দিল। আবেশের বিস্ময়কর চাহনি। সে এত বছর বাবাকে খুঁজে কোনো হদিশ পায়নি, কেউ ওনার খোঁজ দিতে পারেনি। আবেশ কিছুক্ষণ চুপ থেকে সুনয়নাকে বলল, কোন ভিত্তিতে এই কথা বিশ্বাস করব? জলজান্ত প্রমাণ, আমার বড় মামি। তোমার বলা কথা মিথ্যে প্রমাণ হয়? আমার রক্ত দিয়ে আপনাকে গোসলের ব্যবস্থা করে দেব। আবেশ কবরটার দিকে দুপা এগিয়ে গিয়ে ধপ করে বসে পড়ল। ওর বাবার কবর কিনা এই নোংরা জায়গায়, অথচ সে ছেলে হয়ে সে জানে না। বাবার এই করুণ পরিণতি দেখে আবেশ হতবাক। কে এত পাষাণ? কার এত বুকের পাটা? তার কি এই কাজ করতে বুকে কাঁপেনি? বিবেকও নাড়া দেয়নি? পৃথিবীর বুকে কি আর কোনো জায়গায় ছিল না যে এখানে কবর দিতে হলো? এসব ভেবে আবেশের অশ্রু গড়ার আগেই ওকে টেনে দাঁড় করালো সুনয়না। ইশারায় চুপ থাকতে বলে আবেশের হাত ধরে রুমের তালা আটকে দিল। খুবই দ্রুত দুজনে বেরিয়ে গেল প্রাসাদ থেকে। এখানে এখন থাকা বিপজ্জনক, বিশেষ করে মোড়ল জান নিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আবেশ গ্রাম থেকে বেরিয়ে হঠাৎ গাড়ি থামিয়ে সিটে মাথা হেলিয়ে দিল। ওর শরীরটা থরথর করে কাঁপছে। এমন কিছু দেখবে আশা করেনি সে। চরম সত্যের মুখোমুখি সে এখন। এই সত্যি মারাত্মক ভয়ঙ্কর। শোনায় না ওর অবস্থা দেখে সেও সিটে মাথা হেলিয়ে বলল, জানেন, আমার মা একজন পতিতা, আর আমি ওনার জারজ সন্তান। 4 মাস পর আবেশ বর্তমানে তার বড় মামির সম্মুখে বসে আছে। মামি ছলছল চোখে নতমস্তকে নিস্তুপ হয়ে আছেন। উনি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। ছেলেটার মুখ দেখে প্রাণটাও হাহাকার করে উঠছে। উনি এতদিন ইচ্ছে করে সত্য কথাটা গোপন করেছিলেন, কারণ সত্য জানলে আবেশ পুরোপুরি ভেঙে পড়ত। শক্ত মনের ছেলেটা অনেক আগে নিঃশেষ হয়ে যেত। ননদের ছেলে হলেও উনি আবেশকে খুব স্নেহ করেন, কিন্তু স্বামীর ভয়ে আগ বাড়িয়ে কিছু করতে পারেননি, কারণ মোড়ল ওনাকে বারংবার হুমকি দিয়েছেন। যদিও উনি প্রাণের মায়া কখনোই করতেন না। ওরা যত ভয় এই ছেলেটাকে নিয়ে। নিজের পেটে দুটো তো আরও অমানুষ, তাদের না কিছু বলা যায় আর না করানো যায়। মামি এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে মাথা তুলে তাকালেন। আবেশের চোখ থেকে অঝরে অশ্রু ঝরছে। ওর অবস্থা দেখে মামি মায়াময় কণ্ঠে ডাকলেন, আবেশ বাবা আমার। আবেশ তখন মাথার চুল খামচে ধরে অশ্রু লুকাতে ব্যস্ত। সে আজ অজানা কিছু সত্যের মুখোমুখি হয়েছে।
ওর মন এবং মস্তিষ্ক তিক্ত সত্যটা মানতে নারাজ। সে ধারণাও করেছিল ওর বাবার খুনি বড় মামা, অর্থাৎ গ্রামের সম্মানিত মোড়ল সাহেব। কিন্তু ধারণা মিথ্যে প্রমাণ করে বড় মামি অন্য দুই ব্যক্তিদের নাম বললেন, যারা ওপরে ভালোবাসার বর্ণ বয়ে দিয়ে অন্তরে করতেন ওর মৃত্যু কামনা। আবেশ চোখ মুছে নিঃশব্দে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ওর এক লোককে ডেকে বড় মামিকে সাবধানে বাসায় পৌঁছে দেওয়ার আদেশ দিল। তারপর সে চলল ওর উদ্দেশ্যে, পিছু ফুরেও তাকালো না। এখনও অনেক হিসাব বাকি। এইসব হিসাব সুদে আসলে মেলাতে হবে। এখনই মোক্ষম সময়। 26 বছরের হিসাব এবার যে তাদের মেটাতেই হবে। অনেক তো হলো লুকোচুরি, সে না হয় এই খেলার সমাপ্ত টানুক। আবেশের অবস্থা দেখে বড় মামি ডাকলেও আবেশ শুনল না। শার্টের হাতায় চোখ মুছতে মুছতে গাড়িতে উঠে চলে গেল। মামি শাড়ির আঁচলে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠলেন। আবেশের হয়তো মানতে খুব কষ্ট হচ্ছে, তবুও এটাই সত্যি। আবেশের বাবার খুনি ওর চাচা এবং ফুপি, যারা এতদিন মুখোশ পরে ভালো মানুষের রূপে সেজেছিল। লোক দেখানো কর্ম করে তাকে ভুলিয়ে সম্পত্তি হাতাতে চেয়েছিলেন, যদিও আবেশ তা হতে দেয়নি। সব সম্পত্তি ওর নামে থাকলেও দেখাশোনার দায়িত্ব সে দিয়েছিল চাচাকে। বিশ্বাস করেছিল আপন মানুষগুলোকে। তবে বিশাল অ্যামাউন্টে গড়বড় হতে দেখে সে আকার ইঙ্গিতে চাচাকে সাবধানও করেছিল। বাবার কষ্টের তৈরি কোনো কিছু সে অনাদরে নষ্ট হতে দিতে চায়নি। আবেশেরই কার্য চাচা ওর সঙ্গে তেমন কথাও বলতেন না, তবে সৌজন্যমূলক যতটুকু না বললেই না ততটুকুই বলতেন। আবেশ এই ব্যাপারে তেমন গুরুত্বও দেননি। সেদিনের পর চাচা আবেশকে সহ্য করতেও পারতেন না। আড়ালে থেকে কয়েকবার ক্ষতি করার চেষ্টা করেছেন। এসব আবেশ আন্দাজ করেও চুপ ছিল। এই সত্যি ছাড়া সে আজ জানতে পারল ওনারা নাকি ওর বাবার সৎ ভাই বোন। মোড়লের সঙ্গে হাত মিলিয়ে ওনারা এই কাজ করেছিলেন। আর ফুপির বুদ্ধিতে বাইজিখানাতে ওর বাবাকে দাফন করা হয়েছিল, যাতে কেউ ওনার খোঁজ বের করতে না পারে, কারণ খোঁজ পেলে ঝামেলা বাড়বে। আর মোড়ল তো অমানুষ, উনি এই কাজে সঙ্গও দিয়েছেন শুধুমাত্র রাগ আর জেদের কারণে। ওনার এত জেদ বোনকে বিধবা করতেও বুক কাঁপেনি, বরং ওর বাবাকে দাফন করে আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন। বর্তমানে এসব ব্যাপারেও আবেশ অবগত। আর পুরনো এক ভৃত্য থেকে সুনানা সব জানতে পেরেছিল। আর সেই পুরনো ভৃত্য ছিলেন রামেলার আপন দাদি। উনি সুনানাকে খুব গোপনে এসব ঘটনাগুলো জানিয়েছিলেন। আবেশের লোকদের সঙ্গে বড় মামি বাড়ি ফিরে গেলেন। উনি জরুরি কিছু কেনাকাটার কথা বলে বেরিয়েছিলেন। বিলম্ব হলে মোড়ল সন্দেহ করতে পারেন। ওনার তো শকুনি বুদ্ধি। গাড়িতে বসে মামি মনে মনে দোয়া করলেন যাতে আবেশ সব কিছু সামলে উঠতে পারে। ছেলেটা সত্যিই কপাল পোড়া, নয়তো অমানুষরা এখানে ওর চারপাশে ঘুরে বেড়ায়। কেনই বা বারবার কষ্ট দেয়। কয়েক মাস আগে আবেশ নির্বাচনে জয়ী হয়েছে। সম্মানের সাথে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। সেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অটল। লুবানা এখনো অবধি বাসায় প্রবেশের অনুমতি পায়নি। ওর সৎ মায়ের টাকাতে বিনা অনুমতিতে হাত দেওয়ার কারণে উনি নাকি একটা থাপ্পড় মেরেছিলেন। এতে লুবানা প্রচণ্ড রেগে ওনাকে সজোরে ধাক্কা মারে। উনি দেওয়ালের সঙ্গে বাড়িকে অজ্ঞান হয়ে যান। লুবানা সেই অবস্থাতেই ওনাকে বেশ কয়েকটা লাথি মেরে পালিয়ে যায় এবং আবেশের ফুপি অর্থাৎ ওর মাকে পুরো ঘটনা জানায়। মেয়ের কাছে উনি প্রাণ খুলে হেসে বাহবা দেন এবং পাশের বাসায় ভাড়া ওঠেন। এই পুরো ঘটনা উল্টোভাবে আবেশের সামনে উপস্থাপন করেন, যাতে আবেশ লুবানাকে মাফ করে দেয়। কিন্তু আবেশ তা না করে বেশি সমস্যা হলে ফুপিকেও চলে যাওয়ার ইঙ্গিত দেয়। তবে রন এই বাড়িতেই আছে। সে আবার শোনয় না নেওটা। ছেলেটা মা বোনের মতন কুটিল মনের হয়নি। সে মিশুক দিলখোলা টাইপের ছেলে। রন তো এটাও বলেছে ওর বাবা নাকি খুবই ভালো একজন মানুষ। শুধু ওর মায়ের উচ্চাকাঙ্ক্ষা আর হিংসার কারণেই ওনাদের সংসার ভেঙেছে। কারণ ওর মা ওর বাবার আয়ের টাকায় কখনোই সন্তুষ্ট হতেন না। এই নিয়ে তিনি সবসময় কটু কথা বলতেন, স্বামীকে ছোট করতেন, যাত্রার সামনে অপমান করতেন, ওর সঙ্গে তুলনা করতেন, যেটা একজন পুরুষ মানুষের জন্য খুবই লজ্জাজনক। এসব সহ্য করতে না পেরে ওর বাবা রেগে দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং ওর মায়ের সাথে আইনতভাবে বিবাহ বিচ্ছেদ করেন। এতে ওর মা খুব একটা কষ্ট পেয়েছেন বলে মনে হয় না। তারপর থেকেই ওরা এখানেই আছে। সুনয়না বর্তমানে নিজ সংসারে মন দিয়েছে। আবেশের চাচি ওকে খুব স্নেহ করেন। কথা এবং কলির সঙ্গেও ওর ভালোই ভাব জমেছে। সময়টাও ভালোই কাটে। আবেশের সঙ্গে ওর সম্পর্কটাও অনেকটাই এগিয়েছে।
মাস দুয়েক আগে আবেশ সুনয়নাকে নিয়ে একটা পরিত্যক্ত বাড়িতে গিয়েছিল, যদিও সুনয়না যাওয়ার কারণ জানত না। সেখানে গিয়ে খুব অবাক হয়েছিল সে। সেখানে অভিরূপকে হাত পা আর মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়। ওকে দেখে অভিরূপ রাগে গজরাতে থাকে। আবেশ তখন ওর হাতে ধারালো একটা ছুরি এগিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। সুনয়না ওর ইশারা বুঝে মৃদু হেসে এগিয়ে যায়। অভিরূপের ছটফটানিও ততক্ষণে দ্বিগুণ বেড়ে যায়। সুনয়না ঘাটটা ঘুরিয়ে আবেশের দিকে তাকিয়ে ছুরিটা শক্ত করে ধরে অভিরূপের গলায় বসিয়ে দেয়। ধারালো ছুরির বিধায় সহজেই অভিরূপের গলা কেটে ফিনকিতে রক্ত ছুটতে থাকে। সুনয়নার আকাশি রঙা শাড়ি রক্তে ভিজে যায়। অভিরূপ কাটা মুরগির মতো দাপড়াতে থাকে। একটা সময় সে একেবারে স্থির হয়ে যায়। তা দেখে সুনয়না হাসে, তৃপ্তির হাসি। যেদিন ওর আর আবেশের দাম্পত্য জীবন শুরু হয় সেদিন সুনয়না বলেছিল, আমি কিচ্ছু চাইলে দিবেন? অবশ্যই। কি চাও? এক টুকরো শান্তি। কিসে তোমার শান্তি বিদ্যমান? অভিরূপের রক্তে। আবেশ তাৎক্ষণিক কিছু না জানতে চাইলে সুনয়না নিজে কয়েকটা কথা বলেছিল। অভিরূপকে সে মাফ করত যদি না সে ওকে পরবর্তীতে কুপ্রস্তাব না দিত। আবেশের পতিতাবরে সর্বদা গালমন্দ না করত, ওর বাথরুমে ক্যামেরা সেট করে গোসলের ভিডিও না করত, কুন্তিকে ধর্ষণ করে পরে গুলি না করত, ওর পুরো পরিবারকে নৃশংসভাবে শেষ না করত। সর্বশেষ কথা, সুনয়নার সঙ্গে ওর মাকে অর্থাৎ বড় মামিকে কথা বলতে দেখেছিল, যেটা ওর অপছন্দ। পরে বাড়িতে ওর নিজের মাকেও মেরেছিল। এমন জানোয়ারের মৃত্যু হওয়া আবশ্যিক। এরা বেঁচে থাকা মানেই পাপ এবং কুকর্মের জন্ম। তাই আবেশ সুনয়নার চাওয়াকে পূর্ণ করতে অভিরূপের মৃত্যুর সকল বন্দোবস্ত করেছিল। তবে সে কেন অভিরাজকে মেরেছে তা এখনও অস্পষ্ট। আবেশ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কোথায় যেন গেছে। দিন পেরিয়ে রাত হলো, তাও তার দেখা নেই। সুনয়না কয়েকবার ফোন দিয়েও পেল না। রাত প্রায় 1টার দিকে আবেশ ফোন করে জানালো সে আগামী 5 দিন ফিরবে না, একটা জরুরি কাজে আটকে গেছে। সুনয়না বাক্য ব্যয় না করে মেনে নিল। রাজনীতিবিদ কাজ থাকতেই পারে, এদের তো গোপনীয়তা বজায় রাখতে হয়। না জানি কোন গোপন কার্যে গেছে কে জানে। পরের দিন থেকে আবেশের সঙ্গে কেউ আর যোগাযোগ করতেই পারল না। তার ফোন সুইচ অফ। সুনয়না নিশ্চিন্তে আছে, তার কারণ সে জানে আবেশ কোনো কাজে ব্যস্ত। প্রায় 10 দিনের দিন আবেশের লোক এসে সুনয়নাকে গ্রামে নিয়ে গেল। সুনয়না সেখানে গিয়ে প্রচণ্ড অবাক হলো, কারণ প্রাসাদের স্থানে প্রাসাদ নেই। বর্তমানে সেখানে একটা কবরস্থান দেখা যাচ্ছে। সেখানে 5টা কবর নতুন এবং তা সুন্দর করে বাঁধানো করা। কবরের ওপরে নেম প্লেটে বড় বড় করে লেখা প্রতারক। পরপর 3টে কবরে একইভাবে এই শব্দ লেখা। সুনয়না থম মেরে দাঁড়িয়ে থেকে আবেশকে খুঁজে বের করলো। আবেশ ওর দৃষ্টি দেখে মৃদু হেসে বলল, অভিরূপ, বাবা, চাচা, মোরল আর স্বামী। সুনয়না বিস্ময় নিয়ে ওর দিকে তাকিয়ে আছে, কারণ চাচা নাকি অফিসের কাজে বাইরের দেশে গেছে। আর মোরলকে কে মারল? এই কয়েকদিনে এত কিছু ঘটল। আবেশ মুচকে এসে সুনয়নার কাজ জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে জানালো ওর মামি নিজে মোরলকে মেরেছেন। উনি আবেশকে সত্যি বলে দিয়েছেন মোরল জেনে গিয়েছিল, এজন্য মামিকে নাকি খুব মেরেছিলেন। মামিও অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন। এই জীবনে স্বামী সন্তানে উনি কখনোই সুখের মুখ দেখেননি। ব্রিটিশনাতে উনি নিজে মোরলের খাবারে বিষ মিশিয়েছিলেন, অর্থাৎ উনি নিজে খেয়েছেন আর মোরলকেও খাইয়েছেন। স্বামীকে খুব ভালোবাসতেন, বিধায় উনি পৃথিবীর মায়া ত্যাগ করতেও দুবার ভাবেনি। আর চাচাকে তো ওর লোকেরাই গাড়ি চাপা দিয়ে মেরেছে, যদিও এই কথা বাড়ির কেউ জানে না, জানবেও না। মোরল আর মামির সঙ্গে চাচার লাশও সে রাতারাতি দাফন করে ফেলেছে। আর গ্রামবাসীকে জানানো হয়েছে মোরল হার্ট অ্যাটাক করেছেন। এজন্য 2 ছেলে আর মামি ওনাকে নিয়ে ইতালি গেছেন। মোরলের অবস্থা খুবই শোচনীয়, এজন্য কাউকে জানাতে পারেননি। তারপর মাস 6 পরে ফ্লাইট দুর্ঘটনায় ওনারা মারা গেছেন, এ কথা রটিয়ে দেবে। ব্যাস, সব ঝামেলা শেষ। কথা ও কলি চাচি, রন আর লুবানার দায়িত্ব আবেশ নেবে। সে ওদের জানতেও দেবে না ওদের বাবা আর ফুপি কতটা নিকৃষ্ট এবং ওনারা বর্তমানে কোথায়, তাদের শেষ পরিণতি কী। এবার ফুপির পালা, যদিও কাজ অনেক আগে শুরু হয়ে গেছে। ফুপির ওষুধ আবেশ অনেক আগেই পরিবর্তন করে দিয়েছে। এখন ধীরে ধীরে ফুপির পুরো শরীর অকেজো হওয়ার পালা। সুনয়না পিছু ফিরে কবরস্থানটার দিকে একবার তাকালো। খুব দরকার ছিল এত লোভ করার? পরিশেষে তো ঠাঁই মিলল ওই 3 হাত মাটির নিচে। জোর, ক্ষমতা, টাকা, লোক সব গেল বিফলে। আবেশ কবরস্থানের চারপাশে দেওয়াল তুলে দিয়েছে এবং এটা শুধু ওদের পরিবারই কবরস্থান সেটা উল্লেখ করেছে। মোরলের সব কিছু দেখার দায়িত্ব নিয়েছেন ওনার ছোট ভাই। এতদিন মোরল ওনাকে এই সব কিছু থেকে বঞ্চিত করেছিলেন, তবুও মুখ বুজেছিলেন।
মোরলের সব পাপকর্মের ব্যাপারে অবগত হলেও উনি আজ নিশ্চুপ। এর কারণ ওনার পাগলি মেয়েটা। থাক না, দিন এভাবেই কেটে যাবে। আবেশ সব কাজ ছেড়ে সুনানাকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। গাড়ি ড্রাইভ করতে করতে হঠাৎ সে বলল, শব্দগুলির শঙ্খরাজ, স্বপ্নচারীর ভাঙা তাজ, বিভা বরীর সেই রঙ্গশালা, খরণ ঘটিয়ে ক্ষান্ত তারা, মোরলের পাপমোচন, অখণ্ডিত এক স্বপ্নমালা, শুক্রাজ্যে পড়বে ভাটা, রাঙা তরল ছুরির বেয়ে আত্মা কাপুক দর্শনেতে, রক্ত, অচেনা এক যাত্রাপথ, চায় না যেতে কেউ, তোমার জন্য আছে সেথায় অতি প্রিয় কেউ, কবর। আজকে সব কয়টা সঠিক জবাব দিল আবেশ। তা দেখে সুনানা কিলকিল করে হাসলো। এই প্রথম সেভাবে হাসছে। ওকে হাসতে দেখে আবেশও মুচকি হাসলো। মেয়েটাকে বড্ড ভালোবাসে সে। তবে ক্ষণে ক্ষণে প্রণয়ের টইটুম্বুর প্রেমাক্তিতে তা প্রকাশ করতে পারে না। ওর ভালোবাসা অদ্ভুত। প্রকাশ্যে ব্যর্থ হলো ওর বুকে রয়েছে সীমাহীন ভালোবাসা। সুনানা হয়তো সেটা বোঝে কিংবা না। বাড়ি পৌঁছে দুজন স্বাভাবিক আচরণ করলো। চাচি, কথা, কলি, রন মিলে আড্ডাও দিল। ফুপির নাকি শরীর খারাপ, তাই দুদিন ধরে আসেনি। এ কথা শুনে আবেশ মৃদু হাসল। অনেকদিন পর ওর বাসাটা খুশিতে ভরে উঠল। এর মাস দুয়েক পর হঠাৎ করে সুনানা হারিয়ে গেল। কোথাও কোনোভাবে তার সন্তান মিলল না। আবেশ শূন্য হয়ে খুঁজেও ব্যর্থ হলো। সে যাওয়ার আগে নীল চিরকুট রেখে গেছে। আঁকাবাঁকা সরু পথ, সবুজ রঙা ঢেউ। হেতাই খুঁজে পাবে তুমি আমি নামক কেউ। আসবো ফিরে তোমার নীড়ে, যদি আমাকে পাও খুঁজে। অপেক্ষার রঙহীন অবসানে এসে তুমি আমাকে নিতে। সুনয়নাও ফিরবে আর আবেশও তাকে খুঁজে পাবে। এটাও হয়তো প্রণয়ের পরীক্ষা। তবে সেটা সঠিক সময়ে। তবে সেই সময় কবে বা কখন উপস্থিত হবে তা অজানাই রয়ে গেল। তবে সুনয়না পরিকল্পনায় ছিল চলে যাওয়া, তাই সে গেল। সে ছিল বাঁধনহারা এক মুক্ত পাখি, তাই খাঁচার মায়া করা ওর জন্য অনর্থক। কিছু কিছু মানুষ মায়া বোঝে না, প্রণয় বোঝে না। তাদেরকে যতই সযত্নে বুকে আগলে রাখা হোক, সময়ের ব্যবধানে তারা উড়াল দেবেই। এটাই যে তাদের ধর্ম, এটাই সমগ্রতা।